তো আয়নীকরণ বিভব এটা নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করো, আয়নীকরণ বিভব কি এইটা একটু বোঝাতে হবে। প্রথমে একটু বুঝি আয়নীকরণ মানে কি। আয়নীকরণ মানে আয়ন বানানো। আয়নীকরণ মানে আয়ন বানানো। মনে রাখবে আয়নীকরণ বিভব আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে, ধরো সোডিয়াম একটা পরমাণু, সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে সোডিয়াম প্লাস চার্জে পরিণত হয়। সোডিয়াম একটা পরমাণু, সে যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সোডিয়াম প্লাস চার্জে পরিণত হয়। তাহলে সে একটা আয়ন তৈরি হইল। এবং এই যে আয়নটা, এইটা কিন্তু একটা ধনাত্মক আয়ন। এইটা একটা ধনাত্মক আয়ন। এই যে সোডিয়াম পরমাণুটা একটা ধনাত্মক আয়নে পরিণত হলো, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো আয়নীকরণ। আমাদের এই আলোচনাতে আয়নীকরণটা শুধুমাত্র ধনাত্মক চার্জ তৈরির জন্য প্রযোজ্য। আয়নীকরণ ব্যাপারটা শুধুমাত্র ধনাত্মক চার্জ তৈরির জন্য প্রযোজ্য। তাই আমি তোমাদের কাছে প্রশ্ন করি, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস হলো, এইটা কি আয়নীকরণ বিভবের অংশ হবে? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস হলো, এটাও কিন্তু আয়ন তৈরি হলো। ইয়েস বা নো লিখো। ক্লোরিন থেকে ক্লোরাইড মাইনাস হওয়া এটা কি আয়নীকরণ বিভবের আলোচনার অংশ হবে? আমি তোমাদের ইয়েস নো কমেন্ট গুলো দেখতে চাচ্ছি। আমি অসংখ্য মানুষ ক্লাসটিতে জয়েন করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। মনে রাখবে আমাদের প্রশ্নটি ছিল ক্লোরিন ক্লোরাইড মাইনাস হলো, এটা কি আয়নীকরণ বিভব এর আলোচনার অংশ হবে কি হবে না, এটি আমি তোমাদেরকে লিখন দাস বলেছে ইয়েস, ভুল অ্যান্সার হয়েছে লিখন দাস। সূর্য সৌরভের অ্যান্সার কারেক্ট হয়েছে। হান্নান আলভি বলেছে এমন দোস্ত আমাদের কমেন্ট পড়ে না রে। না আলভি, তোমার কমেন্ট পড়া হচ্ছে। তানুজা রাজুক উত্তরা মডেল কলেজের, সে আমাদের সাথে জয়েন করেছে, আমি তাদেরকে দেখতে পাচ্ছি। 273 people is online, very good। আমরা এখনই পুরো উদ্যমে ক্লাসে শুরু করব। যারা এখনই শেয়ার করনি অবশ্যই শেয়ার করে ফেলো। সো ইয়েস, সরোজাল হাসানের অ্যান্সার দিয়ে বলি যে ক্লোরাইড থেকে ক্লোরাইড মাইনাস হওয়া ক্লোরিন থেকে, এটা আয়নীকরণ বিভবের অংশ নয়। মনে রাখবেন আয়নীকরণ বিভব শুধুমাত্র ধনাত্মক আয়ন তৈরির সময় প্রযোজ্য। শুধুমাত্র ধনাত্মক আয়ন তৈরির জন্য আয়নীকরণটা প্রযোজ্য। তো ক্লোরাইড মাইনাস হবে না। তবে কেউ যদি এইটা লিখে ক্লোরিন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরাইড প্লাস হলো, এটা আয়নীকরণ বিভবের অংশ হবে। তুমি বলতে পারো ভাইয়া এই ঘটনা ঘটা তো অসম্ভব, ক্লোরিন তো ইলেকট্রন ছাড়ে না। হ্যাঁ ছাড়ে না, ঠিক আছে, বাট কোনোদিন যদি ছাড়ে, ক্লোরিন যদি ক্লোরাইড প্লাস হয়, তাহলে কিন্তু সেটা আয়নীকরণ বিভবের আলোচনার অংশ হবে। তো মনে রাখবে আয়নীকরণ বিভবে সবসময় ইলেকট্রন ছাড়া হবে এবং একটা প্লাস চার্জ সবসময় তৈরি হবে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আয়নীকরণ বিভব সম্পর্কে আমরা প্রথম যেই কথাটা সত্য বলে মেনে নিলাম, সেইটা হচ্ছে আয়নীকরণ বিভব প্লাস চার্জ সৃষ্টি করে। আয়নীকরণ বিভবটা প্লাস চার্জ সৃষ্টি করে। এখন কথা হচ্ছে দ্বিতীয় যে আলোচনাটা একটু বুঝবো, সেটা হচ্ছে একটু লক্ষ্য করো, বিভব মানে কি। আয়নীকরণ বুঝলাম, প্লাস চার্জ তৈরি করাকে আমরা আয়নীকরণ বলছি। বিভব মানে হচ্ছে শক্তি। একটা কাজ ঘটাতে হলে শক্তি লাগে। ধরো আমি তোমাকে একটু রিলেশনশিপ দিয়ে বোঝাই। রিলেশনশিপ এই জিনিসটা কিন্তু আজকালকার ছেলেপেলেরা খুব ভালো বুঝে। তো আমি তোমাদেরকে সেই উদাহরণ দিয়ে বোঝাই। ধরো দুইজন মানুষের নতুন একটা রিলেশনশিপ হলো। এখন আমরা জানি রিলেশনশিপ যেমন হয় আবার ব্রেকআপও হয়। তাইলে দুইজনের বন্ধন জোড়াও লাগতে পারে, আবার বন্ধন ভাঙতেও পারে। তাহলে রিলেশনশিপ যখন হয় সেখানে বন্ধনের জোড়া লাগে, আর রিলেশনশিপ যখন ভাঙে, এরকম আমরা হার্ট ব্রেক দিয়ে দেখি, বন্ধন ভাঙা অর্থাৎ ব্রেকআপ হওয়া। দুই রকম ঘটনা করতে পারে একটা রিলেশনশিপে। একটা হচ্ছে রিলেশনশিপটা নতুন তৈরি হলো যেখানে রিলেশনশিপ জোড়া লাগে, আর একটা হচ্ছে বন্ধন ভাঙা অর্থাৎ রিলেশনশিপ হার্ট ব্রেক করে। এই দুইটা ঘটনাতেই না শক্তি লাগে। এখন কথা হচ্ছে বন্ধন সৃষ্টিতে কিরকম শক্তি লাগে আর বন্ধন ভাঙলে কিরকম শক্তি লাগে, সেটা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। লক্ষ্য করো, এই যে দুইজন, ধরো এই কলম এবং কলমের ক্যাপ, তারা দুইজন রিলেশনশিপ করবে। তাকিয়ে দেখো, এই কলম এবং কলমের ক্যাপ যখন রিলেশনশিপটা করবে,
তো তুমি তাদেরকে যখন একসাথে লাগাবা, তাদেরকে তোমার চাপ দিতে হচ্ছে, তুমি তাদের উপর শক্তি প্রয়োগ করলা, লক্ষ্য করলা, তুমি তাদেরকে শক্তি প্রয়োগ করলা। প্রশ্ন হচ্ছে এরা সেই শক্তিটাকে কি করেছে, তুমি কি করেছো সেটা ম্যাটার করে না। আমি জিজ্ঞেস করলাম কলম এবং কলমের ক্যাপ সেই শক্তিটাকে কি করেছে। তুমি শক্তি দিয়েছো, আর কলম আর কলমের ক্যাপ সেই শক্তিটাকে শোষণ করেছে। শোষণ করে সে রিলেশনশিপটা তৈরি করেছে, শোষণ করে সে জিনিসটাকে তৈরি করছে। তো একটা জিনিস প্রথম থেকে আমি তোমাদেরকে একটু বুঝাই, একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, একটু ইজি করে যদি বলতে চাই, একটু চিন্তা করে দেখো। এই অবস্থা থেকে চিন্তা করো যে কলম আর কলমের ক্যাপ দুইটা একসাথে লেগে গিয়ে একসাথে আছে। এখন এটাকে যদি আমি ভাঙতে চাই, ভাঙতে চাইলে আমাকে এটার উপর বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ এই শক্তিটা শোষণ করবে। তাহলে বন্ধন যখন ভাঙে, বন্ধন যখন ভাঙে তখন শক্তি শোষণ হবে। বন্ধন যখন ভাঙবে তখন সে শক্তি শোষণ হবে। আর আমি কলম আর কলমের ক্যাপটাকে যখন একসাথে জোড়া লাগাবো, সবাই একটু মনোযোগ দিয়ে শব্দটার দিকে লক্ষ্য করো। যখন জোড়া লাগাবো টুস করে একটা আওয়াজ হলো, আমি আবারও লাগিয়ে দেখাচ্ছি, দুটো যখন জোড়া লাগবে টাস করে আওয়াজ হলো। অর্থাৎ বন্ধন যখন জোড়া লাগে তখন একটা শক্তি নির্গত হয়। আমরা জানি শক্তির শোষণ হয়, শক্তির নির্গমন হয়। তাহলে মনে রাখো, যখন রিলেশনশিপ তৈরি হয় তখন শক্তি নির্গত হবে, আর যখন বন্ধন ভাঙে তখন শক্তির শোষণ হবে। তোমাদের কাছে আমার প্রশ্ন, আয়নীকরণ বিভবে শক্তির শোষণ হবে নাকি নির্গমন হবে? কমেন্টে জানাও। শক্তির শোষণ হবে নাকি শক্তির নির্গমন হবে, আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দেন। অনেকে আমাদের ফোকাস ইস্যু নিয়ে একটু কমপ্লেইন করছো, আমরা ফোকাস ইস্যুটা এখনই ঠিক করে ফেললাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ যারা এখন পর্যন্ত আমাদের সাথে ক্লাসে আছো। যারা ফোকাস ইস্যু নিয়ে কমপ্লিট করেছিলে, আমি এখনই কিন্তু ফোকাস ইস্যুটা ঠিক করে ফেলেছি, সো থ্যাংক ইউ। মার্জিয়া তিশার অ্যান্সার কারেক্ট হয়েছে, মার্কুইস মাহিনের অ্যান্সার কারেক্ট হয়েছে, থ্যাংক ইউ। যারা ব্লার নিয়ে প্রবলেম করেছিল, আমরা ব্লার প্রবলেম কিন্তু ফিক্স করে ফেলেছি, সো সাথে থাকো। শক্তি নির্গমন হবে। পাপন দাসের অ্যান্সার কারেক্ট হয়েছে, রাব্বির অ্যান্সার কারেক্ট হয়েছে, সূর্য সৌরভের অ্যান্সার কারেক্ট হয়েছে। আমি আরো বেশ কিছু কারেক্ট অ্যান্সার এখানে পড়বো। থ্যাংক ইউ ভেরি মাচ যারা কারেক্ট অ্যান্সার করছো, আমি খুবই ভালো লাগছে তোমাকে দেখে। ভাইয়া আরেকবার বলেন, আসেন বলি ফেলি। ও আয়মান সাদিক আমাদের সাথে জয়েন করেছে। আয়মান সাদিক বলেছে ফোকাস কিন্তু এখন ঠিকঠাক। হ্যাঁ, আয়মান আসছে, আয়মানের আসার ভয়ে ফোকাস ঠিকঠাক হয়ে গেছে। আয়মান আসলে সব প্রবলেম সলভ হয়ে যায়। লক্ষ্য করো, আমি আবার বলি যে আয়নীকরণ বিভবটাতে শক্তি কি হবে। দেখো, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হবে। তাহলে চিন্তা করো এটা রিলেশনশিপের কিরকম ঘটনা, এটা হচ্ছে ব্রেকআপ। মনে করে দেখো, এই যে কলম আর কলমের মাথার যখন ব্রেকআপ হয়, তোমার এখানে শক্তি দিতে হয়, তুমি শক্তি দিয়ে টেনে এটাকে আলাদা করলা, সেই শক্তিটাকে শোষণ করে। চিন্তা করো, তাহলে এখানে শক্তি শোষণ হবে। তাহলে চিন্তা করে দেখো, এইখানে শক্তি শোষণ হবে। লক্ষ্য করো, তোমরা এতক্ষণ পর্যন্ত যারা অ্যান্সার গুলো করে গেলে, হিউজ পরিমাণ কিন্তু ভুল অ্যান্সার আমাদের এখানে এসেছে। দেখো, যখন বন্ধন ভাঙে তখন শক্তির শোষণ হয়। আয়নীকরণ বিভবে সোডিয়ামের সাথে ইলেকট্রনটার বন্ধন ভাঙছে, বন্ধনটার ব্রেকআপ হচ্ছে, তো শক্তির নির্গমন হবে না, বরং আয়নীকরণ বিভবে শক্তির শোষণ হবে। তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা 100 মানুষ কমেন্ট করলেন, সবার অ্যান্সার কিন্তু ভুল গেল। তার মানে এই ক্লাসটাতে আমাদের কতখানি ইম্পর্টেন্স দিতে হবে। দেখো, খুব সিম্পল একটা জিনিস তুমি জানো না, যে আয়নীকরণ বিভবে শক্তির শোষণ হয়। তোমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত যতগুলো কমেন্ট করলে সব আমি দেখতে পাচ্ছি নির্গমন, সব আমি দেখতে পাচ্ছি নির্গমন। একজনের অ্যান্সার কারেক্ট হয়নি, মন খারাপ করার কারণে। ব্যাপারটা বুঝো, একটা পরমাণুর সাথে তার ইলেকট্রনের ব্রেকআপ হচ্ছে, ব্রেকআপ হইতে হলে তোমার তাকে অনেক শক্তি দিতে হবে, সে সেই শক্তিটাকে শোষণ করবে। তো শক্তির শোষণ হয়। অলওয়েজ রিমেম্বার, এটা আমি আজকের ক্লাসে উপরে লিখে রাখি, বন্ধন ভাঙা, বন্ধন ভাঙা এটা হচ্ছে শোষণ, আর বন্ধন সৃষ্টি, নতুন বন্ধন তৈরি করা, সেটা হবে নির্গমন। তো আয়নীকরণ বিভব এটা হচ্ছে শক্তির নির্গমন হবে। আমাদের তোমার কাছে একটা প্রশ্ন, বিক্রিয়া হয় দুই রকমের, তাপ উৎপাদী, সরি আমি এখানে ভুল লিখেছি,
আয়নীকরণ বিভবে হবে শক্তি শোষণ। তোমাদের সাথে তখন দেখতে দেখতে নির্গমন লিখতে আমিও ভুল করে ফেলছি। আয়নীকরণ বিভব হবে শক্তি শোষণ। বিক্রিয়া দুই রকমের, তাপ উৎপাদী এবং বিক্রিয়া হবে তাপ হারি। বিক্রিয়া হবে দুই রকমের, তাপ উৎপাদী এবং তাপ হারি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে আয়নীকরণ বিভব এই দুইটার মধ্যে কোন ধরনের বিক্রিয়া, সে তাপ উৎপাদী নাকি তাপ হারি? এটা হচ্ছে অপশন এ, এটা হচ্ছে অপশন বি। আমাকে একটু বলেন আয়নীকরণ বিভব কোন ধরনের বিক্রিয়া, অপশন এ নাকি অপশন বি? আহমেদ সিফাত কারেক্ট অ্যান্সার দিয়েছিল আগের প্রশ্নে। আহমেদ সিফাত আপনার অ্যান্সার পড়া হয়েছে, কারেক্ট অ্যান্সার আসা শুরু করেছে। সৌমিক কারেক্ট অ্যান্সার দিয়েছে। আমি একটু জাস্ট তোমাদেরকে মনে করে দিতে চাই, প্রায় 2 থেকে 250 মানুষ একটু আগে একটা প্রশ্নের উত্তর ভুল দিয়েছো, তাহলে বুঝো এই ক্লাসটা কতখানি ইম্পর্টেন্ট। যে তোমার বন্ধুরাও কিন্তু এটা ভুল জানে। তুমি তোমার বন্ধুকে এখনই ভুল থেকে ভাঙিয়ে দাও, শেয়ার করো, লিখে দাও যে আয়নীকরণ বিভবে শক্তির শোষণ ঘটে, কারণ মানুষজন এই জিনিসটা অসংখ্য মানুষ তোমার মতন ভুল করে ফেলতে পারে। কারেক্ট অ্যান্সার প্রশান্ত দিয়েছে, কারেক্ট অ্যান্সার সৌরভ কারেক্ট অ্যান্সার দিয়েছে, পাপন দাস অনেকক্ষণ যাবত কারেক্ট অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ পাপন। সৌরভ শুভ্র কারেক্ট অ্যান্সার দিচ্ছে, থ্যাংক ইউ যারা ইতোমধ্যে আমাদের ক্লাসটাতে জয়েন করেছো। অ্যান্সার হচ্ছে তাপহারি। কারণ কি? তাপহারি বিক্রিয়াতেই তো শক্তির শোষণ হয়, তাপহারি বিক্রিয়াতেই শক্তি শোষণ হয়। যেহেতু শক্তির শোষণ ঘটেছে আমরা বলবো এটা হচ্ছে তাপহারি বিক্রিয়া। এখন আমার প্রশ্ন হচ্ছে ডেল্টা এইচ এর মান পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? এটা তাপহারি বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন, এটা পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? তোমাদের কমেন্টে এখন আমি সেইটাই দেখতে চাচ্ছি। তোমাদের কাছে আমি জানতে চাচ্ছি তাপহারি বিক্রিয়া এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? সবাই এখনো আগেরটার কমেন্টের উত্তর দিয়ে যাচ্ছ, ভেরি নাইস, নাইস যে তোমরা সবাই কমেন্টে পার্টিসিপেট করছো। কারো কমেন্ট পড়া না হলে আমাকে একটু জানাবেন যে ভাইয়া আপনি আমার কমেন্ট পড়েন না, আপনার কমেন্টগুলো আমি একটু স্পেশালি পড়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো কারেক্ট অ্যান্সার দিয়েছে নিসর্গ মিধা, নিসর্গ মিধা, সরি তোমার নামটা আসলে উচ্চারণ করতে আমার তখন ভুল হয়ে গেছে। নিসর্গ মিধা কারেক্ট অ্যান্সার দিয়েছে। ইয়েস, সপ্তক কারেক্ট অ্যান্সার দিয়েছে। মার্জিয়া তিশা আজকের আমাদের আগের ক্লাসের ম্যান অফ দ্য ম্যাচ, আজকে এই ক্লাসেও বেশ ভালো ব্যাটিং করে যাচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদেরকে। অ্যান্সারটা খুব সহজ, তাপহারি বিক্রিয়াতে ডেল্টা এইচ এর মান হবে পজিটিভ, এইটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। এতক্ষণ পর্যন্ত বকবকানি করে আমরা জানলাম আয়নীকরণ বিভবে চার্জ, পজিটিভ চার্জ সৃষ্টি হয়, আয়নীকরণ বিভবে তাপহারি বিক্রিয়া এবং ডেল্টা এইচ এর মান পজিটিভ হবে। এই ইনফরমেশনটা আপনারা অনেকেই কিন্তু ভুল জানতেন, আপনি এটাও অ্যান্সার ভুল দিয়েছেন, এটা অ্যান্সার ভুল দিয়েছেন, এমন মানুষের কমেন্ট এখানে আছে। সো বুঝো এই ক্লাসটা কতখানি ইম্পর্টেন্ট। এখন দেখো পরের কোশ্চেনটা করি। দেখো তুমি আয়নীকরণ বিভবের মানে সংজ্ঞা মুখস্থ করে এসেছো, বাট এই জিনিসগুলো বুঝো নাই, এই কারণে তুমি অ্যান্সার করতে গেলে আটকে যাবে। তো আমি আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম দিব, লক্ষ্য করো। সোডিয়াম সলিড, সে একটা ইলেকট্রন দিয়ে সোডিয়াম প্লাস চার্জ হচ্ছে সলিড, এটা হচ্ছে অপশন এ। আমি তোমাকে 4টা অপশন দিব, আমি 4টা অপশন দিব। প্রশ্ন হচ্ছে কোন বিক্রিয়ার ডেল্টা এইচ কে আয়নীকরণ বিভব বলবো, কোন বিক্রিয়ার ডেল্টা এইচ কে আয়নীকরণ বিভব বলা যাবে? প্রশ্ন হবে কোন বিক্রিয়ার ডেল্টা এইচ কে আয়নীকরণ বিভব বলা যাবে, কোন বিক্রিয়ার ডেল্টা এইচ কে আয়নীকরণ বিভব বলা যাবে? এইটা হচ্ছে আমাদের আজকের প্রধান উদ্দেশ্য বের করা, কোন বিক্রিয়ার ডেল্টা এইচ কে আয়নীকরণ বিভব বলা যাবে। এ বি সি ডি এই হচ্ছে অপশন। আমি বলবো এই এমসিকিউটার অ্যান্সার বাংলাদেশের 99% মানুষ দিতে পারবে না। কোন বিক্রিয়ার ডেল্টা এইচ কে আয়নীকরণ শক্তি বলা যাবে, আয়নীকরণ বিভব বলা যাবে, একটু মাথা খাটিয়ে দিতে হবে। এবং এই বিক্রিয়ার কারেক্ট অ্যান্সার আমি বলবো বাংলাদেশের 99% মানুষ এই প্রশ্নটির উত্তর পারবে না। আপনি যদি সেই 1% মানুষের মধ্যে ব্রিলিয়ান্ট হন, আপনার নামটা আমি অবশ্যই পড়ে দিব। এই 4টার মধ্যে কোনটা ডেল্টা এইচ, এই 4টার মধ্যে কোনটার ডেল্টা এইচ আমাদের আয়নীকরণ বিভব হবে, এটা একটু বলবেন। অবশ্যই এটা খুবই টাফ কোশ্চেন এবং এটা দিয়ে আসলে পুরো জিনিসটা আমি আজকে বোঝাতে পারবো। ইয়েস, আমি যে অপশনগুলো পাচ্ছি, কেউ কিছু কিছু মানুষ সি অপশন বলছে, পাপন দাস বলেছে সি, সালাফি বলেছে সি, ডিএস ত্রিথা বলেছে একটাও না, উনি বললেন একটাও না।
আচ্ছা, আহমেদ সিফাত বলল বি সি ডি, উনি আবার বললেন তিনটা কারেক্ট অ্যান্সার আছে। আচ্ছা, মার্জিয়া তিশা বললেন সি। ওকে, কারেক্ট অ্যান্সার। ওকে, সি এর পক্ষে আমি অনেক মান দেখতেছি। মুনজেরিন শাহিদ আমাদের সাথে জয়েন করেছে। হাই মুনজেরিন চলে এসেছে। অনিন্দ শুভ্র ব্যানার্জি আমাদের সাথে জয়েন করেছে। অনিন্দ আমাদের সাথে আছে, থ্যাংক ইউ। ডিএস ত্রিথা বলছে একটাও না, অনেক মানুষ বলছে। তো দেখো, আমি এখন পর্যন্ত বলতে পারি তোমাদের মধ্যে কারো অ্যান্সার কারেক্ট হয়নি। দেখো আমরা কতখানি টাফ একটা প্রবলেম নিয়ে ডিল করছি। সো ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে, কারণ এই জাতীয় প্রবলেম কিন্তু পরীক্ষায় আসতেই পারে। এগুলো বইয়ের ভর্তি পরীক্ষাও মাঝে মাঝে আসে, সো অনেক কম্পিটিটিভ পরীক্ষাতে আসে। সো প্লিজ ভিডিওটা শেয়ার করো যাতে নিজের ফ্রেন্ডরা এগুলো শিখতে পারে। আমি একটা একটা করে এখন এক্সপ্লেইন করে দিব আপনাদের জন্য। আমি আশা করি তোমরা সবাই সেই জিনিসগুলো বুঝতে পারবে। তাকিয়ে দেখো, প্রথমটা কারেক্ট অ্যান্সার না। প্রথমটা কারেক্ট অ্যান্সার না, এর কারণ হচ্ছে সলিড। দেখো, এটা আয়নীকরণ হওয়ার জন্য কোনো সমস্যা ছিল না, কিন্তু আয়নীকরণ বিভবের ডেফিনেশনে বলা হয়েছে প্রত্যেকটা জিনিস থাকতে হবে তাদের গ্যাসীয় অবস্থায়। আয়নীকরণ বিভবে সবকিছু থাকতে হবে গ্যাসীয় অবস্থায়, মানে শুধু গ্যাস না, সোডিয়াম ইভেন লোহাকেও তার গ্যাসীয় অবস্থায় নিয়ে গিয়ে আয়নীকরণ বিভব মাপতে হয়। তো আয়নীকরণ বিভব হবে তার গ্যাসীয় অবস্থায়, এটা অবশ্যই মনে রাখতে হবে। আয়নীকরণ বিভব হবে তার গ্যাসীয় অবস্থায়। যেহেতু এটা সলিড অবস্থায় লেখা আছে তাই এটা আয়নীকরণ না। দ্বিতীয়টা কেন ভুল তাকে দেখো, দ্বিতীয়টাও ভুল, কারণ এখানে ক্লোরিন আছে, ক্লোরিনের অণু আছে ক্লোরিন 2, এখানে দেওয়া আছে ক্লোরিন 2। ক্লোরিন 2 হচ্ছে একটা অণু। মনে রাখতে হবে আয়নীকরণ বিভব হচ্ছে শুধুমাত্র পরমাণুর জন্য, অণুর জন্য হয় না। যেহেতু ক্লোরিন একটা অণু, এখানে Cl2 লেখা হয়েছে তাই এটা বাদ। প্রথম অপশন বাদ গেল কারণ এখানে সলিড ছিল, তাই প্রথম অপশন বাদ। দ্বিতীয় অপশন বাদ গেল কারণ এখানে ক্লোরিন অণু ছিল, তাই এটা বাদ। 3 নম্বর অপশন আসো ব্যাখ্যা করি। এই অপশনটা কারেক্ট, অধিকাংশ মানুষ এই অপশনটা বলেছে, এটা কারেক্ট। সোডিয়াম গ্যাসীয় অবস্থায় একটা ইলেকট্রন ছাড়লে সোডিয়াম প্লাস হবে। এখানে 1 মোল সোডিয়াম আছে, সে 1 মোল ইলেকট্রন ছেড়ে 1 মোল গ্যাসে পরিণত হয়, তাহলে এইটার শক্তিকে আমরা আয়নীকরণ বিভব বলবো। বাট অনেকেই ধরতে পারেনি ডিও কারেক্ট অ্যান্সার। ক্লোরিন একটা পরমাণু আছে, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন প্লাস গ্যাসে পরিণত হয়েছে। 1 মোল ক্লোরিন 1 মোল ইলেকট্রন ছেড়ে দিয়ে 1 মোল গ্যাসীয় আয়নে পরিণত হয়েছে, তাহলে দুইটা কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে সি প্লাস ডি। এখন পর্যন্ত আমি কিন্তু সি প্লাস ডি অ্যান্সার দেখিনি, একজন বি সি ডি তিনটা কি অ্যান্সার বলেছো, বাট সি প্লাস ডি কারেক্ট অ্যান্সার আমি কিন্তু একদমই পাইনি। সো দেখলে দিস ওয়াজ অ্যান এমসিকিউ, যেটা প্রচন্ড টাফ, এবং এইটা বুঝবে যে সে আয়নীকরণ বিভবের সব বেসিক কিন্তু বুঝে যাবে। তো বুঝার চেষ্টা করো এই অপশন কেন হলো না, কারণ এটা সলিড অবস্থায় ছিল। আয়নীকরণ বিভব গ্যাসীয় পরমাণুর জন্য হয়। বিটা হলো না কারণ এখানে অণু দেওয়া, আয়নীকরণ বিভব হয় পরমাণুর। সি আর ডি কারেক্ট আছে, কারণ একটা গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন ছেড়ে 1 মোল গ্যাসীয় আয়নে পরিণত হয়েছে, এটাই হচ্ছে আয়নীকরণ শক্তির প্রভাব। কারেক্ট অ্যান্সার এখন অনেকে লেখা শুরু করেছে। সরজল হাসান লিখছে কারেক্ট অ্যান্সার, নাইম রহমান কারেক্ট অ্যান্সার দিয়েছে। পার্থ পার্থ বলেছে আজীব, আমার কমেন্ট পড়ে নেই। পার্থ, তোমার এই কমেন্ট অন্তত পড়া হলো, আই হোপ ইউ আর হ্যাপি নাও। সো এত এত আলোচনার পরে আয়নীকরণ বিভব সম্পর্কে কি কি কথা বলা যায় আসেন আমরা একটু আলোচনা করে ফেলি। আয়নীকরণ বিভব হচ্ছে পজিটিভ চার্জ সৃষ্টির জন্য হয়। আয়নীকরণ বিভব তাপাহারী বিক্রিয়ার জন্য। আয়নীকরণ বিভব গ্যাসের জন্য। আয়নীকরণ বিভব পরমাণু অবস্থার জন্য। তাহলে তোমার বইয়ের সংজ্ঞাটা এখন একটু বোঝার চেষ্টা করো। আয়নীকরণ বিভব হচ্ছে 1 মোল গ্যাসীয় পরমাণু, 1 মোল গ্যাসীয় পরমাণু, সে 1 মোল ইলেকট্রন ছেড়ে দিল। 1 মোল গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন ছেড়ে দিলে সে 1 মোল গ্যাসীয় প্লাস আয়ন। 1 মোল গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন ছেড়ে দিলে 1 মোল গ্যাসীয় ধনাত্মক আয়নে পরিণত হয়। এই প্রক্রিয়াতে অবশ্যই শক্তির শোষণ ঘটে। কেন, আমরা আগেই ব্যাখ্যা করেছি, কারণ আয়নীকরণ বিভবে বন্ধন ভাঙে এবং শক্তির শোষণ হয়। এই প্রক্রিয়ার জন্য যে শক্তি শোষিত হয় সেটাকেই বলে আয়নীকরণ বিভব। তাহলে বোঝেন, 1 মোল গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন ছেড়ে দিয়ে 1 মোল ধনাত্মক আয়ন গ্যাসীয় ধনাত্মক আয়নে পরিণত হতে গেলে যে পরিমাণ শক্তির শোষণ ঘটে সেটা আয়নীকরণ বিভব। এন্ড
এখন যদি আপনি এটা বুঝে থাকেন, এই প্রত্যেকটা শর্ত কেন দেওয়া হয়েছে তুমি বুঝে গিয়েছো, কনগ্রেচুলেশন। আয়নীকরণ বিভব সংজ্ঞাটা তুমি এতক্ষণে বুঝতে পেরেছো। দেখো সংজ্ঞাটা একবার আমরা 20 মিনিট ধরে বোঝালাম, এর কারণ হচ্ছে সংজ্ঞা যদি না বোঝো বাকি পুরো ক্লাস তুমি আন্দাজের উপরে করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। আয়নীকরণ বিভবের সংজ্ঞা বুঝতে পেরেছো কিনা ইয়েস অর নো কমেন্ট করে আমাদের একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। তোমাদের কমেন্টগুলো আমাকে কন্টিনিউয়াসলি ক্লাস নিতে হেল্প করে। তুমি যদি কমেন্ট না করো আমি বুঝবো না তুমি বুঝতেছো কিনা, তো লাইভ ক্লাস নেওয়ার কিন্তু আর কোনো মানে থাকে না, একচিটিয়া পড়ানো হবে সেটা। আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু এখনো আমাদের সাথে ক্লাস করে যাচ্ছে। 250-র মতন মানুষ এই মুহূর্তে আমাদের সাথে ক্লাসে উপস্থিত আছে। ভেরি হ্যাপি টু সি দিস গ্রেট রেসপন্স ফ্রম ইউ গাইস। ওকে, সো আসো এইবার আমরা আয়নীকরণ বিভব সম্পর্কে কয়েকটা প্রশ্নের উত্তর দিব। আমাদের প্রশ্ন হচ্ছে, এখন চিন্তা করব পর্যায় সারণীতে একই পর্যায়ে তুমি যদি বাম থেকে ডান দিকে যাও, একই পর্যায়ে একটা পর্যায় ধরে তুমি যদি বাম থেকে ডান দিকে যাও, আয়নীকরণ বিভবের মান কিভাবে পরিবর্তিত হয় আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ বিভবের মান কিভাবে পরিবর্তিত হয় আমরা এখন সেটা আলোচনা করার চেষ্টা করব। সো ইয়েস, সবাই লিখেছে, বুঝতে পারছে, থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস। ওকে, পর্যায় সারণী থেকে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ বিভবের মান কিভাবে পরিবর্তিত হবে আমরা একটু বুঝি। মনে রাখো পর্যায় সারণীতে বাম থেকে যত ডানে যাবে, চিন্তা করো পরমাণুর আকার ছোট হয়। একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাবে পরমাণুর আকার ছোট হবে। একটু চিন্তা করে দেখো, নিউক্লিয়াস আর ইলেকট্রনটা ছাড়ে তার সর্ববহিস্থ স্তরে। তাহলে চিন্তা করে দেখো নিউক্লিয়াস থেকে তার দূরত্বটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই দূরত্বের উপর ভিত্তি করে নিউক্লিয়াসটা ইলেকট্রনকে কতটুকু আকর্ষণ করে তা বোঝা যাবে। ফর এক্সাম্পল চিন্তা করো, তোমার আর তোমার গার্লফ্রেন্ডের বাসা খুব কাছাকাছি, তোমরা প্রতিদিন একজন একজনকে দেখো, তো তোমাদের ভালোবাসা অনেক বেশি থাকবে কারণ তোমাদের মধ্যে দূরত্ব কম। আর ধরো তুমি এক দেশে আর তোমার গার্লফ্রেন্ড ধরো আমেরিকাতে থাকে, তো তোমরা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ রাখতেছো। সো ইন দিস কেস তোমাদের ভালোবাসা অনেক কমে যাবে কারণ তোমাদের মাঝখানে মনের দূরত্বটা অনেক বেশি। বলে না যে দূরত্ব যতই থাকুক কাছে থাকুন। সো ব্যাপারটা বুঝো, দূরত্বটা তোমার ভালোবাসা বা আকর্ষণ অনেক ক্ষেত্রে নির্ধারণ করে। দূরত্ব যত কম হয় আকর্ষণ বেশি, আর দূরত্ব যত বেশি হয় আকর্ষণ কম। তাহলে চিন্তা করো, পরমাণুর আকার যদি কমে যায় তাহলে চিন্তা করো বহিস্থ স্তর প্লাস নিউক্লিয়াস, বহিস্থ স্তর এবং নিউক্লিয়াস এর দূরত্ব, অবশ্যই নিউক্লিয়াসের দূরত্বটাও কমে যাবে। পরমাণুর আকার যত কমে যাবে বহিস্থ স্তর এবং নিউক্লিয়াসের দূরত্ব কমে যাবে। এবং জানি দূরত্ব কমে গেলে ভালোবাসা কি হবে, তাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে কারণ দূরত্ব যত কমে ভালোবাসা তাতে বাড়বে। তার মানে নিউক্লিয়াস ইলেকট্রনকে অনেক বেশি বেশি ভালোবাসবে, বহিস্থ স্তরের ইলেকট্রনকে অনেক টেনে ধরে রাখবে। এমত অবস্থায় তাকে যদি টেনে বার করতে চাও, তোমার শক্তি বেশি লাগবে নাকি কম লাগবে সেটাই আমাকে কমেন্ট করে জানাও। ভালোবাসা যদি বের হয়ে যায়, ভালোবাসা যদি অনেক বেশি থাকে, তাদের দুইজনকে ব্রেকআপ করাতে শক্তি বেশি দিতে হবে নাকি কম দিতে হবে? খুব সিম্পল চিন্তা করো, তোমার দুইজন ফ্রেন্ড খুব ভালো রিলেশনশিপে আছে, তাদের বাপ মা চাচ্ছে ব্রেকআপ করাতে। এখন ওই ফ্রেন্ড দুইজনের মধ্যে যদি মনের ভালোবাসা অনেক বেশি হয় তাদেরকে ব্রেকআপ করানোর কষ্ট বেশি, আর যদি ভালোবাসা অনেক কম হয় তাদেরকে হয়তো হালকা ধমক দিলে ব্রেকআপ করে ফেলবে। তো আমাকে একটু বলো, ভালোবাসা বাড়লে ব্রেকআপ করানোটা ইজি হবে নাকি টাফ হবে? সবাই আমাদেরকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে, সৌমিক সরকার বলেছে বাড়বে, and that is the correct answer. Thank you very much. এবং অ্যানসারটা হচ্ছে তাদের মধ্যবর্তী আলাদা করার জন্য যে শক্তি শোষণ, তাদেরকে আলাদা করার জন্য যে শক্তির শোষণ সেটার পরিমাণ বৃদ্ধি পাবে। তো আমরা কি দেখলাম, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাবে, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে তাদের মধ্যবর্তী এই ঘটনাগুলো বৃদ্ধি পাবে। এইটা গেল একই পর্যায়ের ঘটনা। এইবার আসো আমরা একটু ডিফারেন্ট ঘটনা চিন্তা করি। এটা একই পর্যায়ের বাম থেকে ডান গেল। এখন আমরা যদি চিন্তা করি একটা গ্রুপের কথা, একই গ্রুপ
গ্রুপের এই উপর থেকে নিচের দিকে নামা শুরু করলাম। আমি একটা গ্রুপ নিয়ে তার উপর থেকে নিচের দিকে নামলাম। উপর থেকে যতই নিচের দিকে নামবে পরমাণুর আকার তত বড় হয়। পরমাণুর আকার বড় হলে নিউক্লিয়াসের সাথে বহিঃস্থ স্তরের দূরত্ব বড় হয়। এবার দূরত্ব বাড়বে, সো ভালোবাসা কমে যাবে, বিকজ লং ডিস্টেন্স রিলেশনশিপ তো এমনিও কাজে লাগে না। সো ভালোবাসা যত কমবে, শোষণ করার মানে ওই বন্ধন, চিন্তা করো যে রিলেশনশিপের ভালোবাসা কম সেটা ভাঙা ইজি, সো তার শক্তির শোষণও হবে অনেক কম। তাহলে উপর থেকে যত নিচে যাবে এই আয়নীকরণ বিভবের মান হ্রাস পাবে। তো আমরা পর্যায় সারণীতে ওদের ট্রেন্ড বুঝতে পারলাম। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ বিভব বাড়বে, আর একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আয়নীকরণ বিভবের মান কমে যাবে। এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু ইয়েস নো কমেন্ট করে এখনই জানিয়ে দেন। এতটুকু বুঝতে পারলে আমি সামনে এখন অগ্রসর হব, আদারওয়াইজ আমাকে আবার ব্যাক করতে হবে। সো প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও এখন পর্যন্ত আমাদের বুঝতে। মার্জিয়া তিশা অ্যাজ ইউজুয়াল ভেরি নাইস, থ্যাংক ইউ মার্জিয়া, সে বলল হবে। ইয়েস মাহমুদা জানিয়ে দিয়েছে ইয়েস। তোমরা যারা এখনো ভিডিওটিকে শেয়ার করোনি, আমাদের অনেকে কিন্তু এখনো মনে করে যে দিনে মনে হয় একটা ক্লাসই হয়, আগের ক্লাস করে চলে গেছে, তাদেরকে একটু ডেকে নিয়ে আসতে হবে। তাদেরকে ডাকার জন্য কি করতে হবে? এখনই ভিডিওটা শেয়ার করে ফেলো। যারা এখনো ভিডিওটা শেয়ার করোনি শেয়ার করে ফেলো, কারণ বুঝতেই পারছো অনেক মারদাঙ্গা টপিকে আলোচনা হচ্ছে, অধিকাংশ কমেন্টে অ্যান্সার কিন্তু ভুল আসছে, তার মানে তোমার বন্ধু এই জিনিসগুলো ভুল করবে। বন্ধুকে এগিয়ে নিয়ে যাও, ভিডিওটা শেয়ার করো, সবাই একসাথে পড়াশোনা করি। দ্যাটস দ্য মোটো। আমরা এই ক্লাসগুলো ফ্রিতে করাই যাতে করে বেশি সংখ্যক মানুষ দেখতে পারে। থ্যাংক ইউ। সৌমিক বলেছে ভাইয়া আরেকবার রিপিট করেন। রিপিট করব। একই গ্রুপের উপর থেকে নিচে আসলাম, তাইলে পরমাণুর আকারগুলো বৃদ্ধি পাবে। পরমাণুর আকার যদি বৃদ্ধি পায়, মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাবে। দূরত্ব বাড়লে তাদের নিউক্লিয়াস এবং সবচেয়ে বাহিরের স্তরের যে ইলেকট্রন, তাদের দূরত্ব বাড়লে ভালোবাসা কমে যাবে। তাই ওই ইলেকট্রনকে বের করে নেওয়াটা ইজিয়ার, তাই শক্তির শোষণটা কম। যেহেতু ওটাকে খুব ইজিলি বের করে নেওয়া যাচ্ছে, খুব কম শক্তি শোষণই সেটা বের হয়ে যাবে। দ্যাটস ওয়াই উপর থেকে নিচে নামলে শক্তির শোষণ কমে যায়, অর্থাৎ আয়নীকরণ বিভব হ্রাস পায়। থ্যাংক ইউ। সামারাইজ করলে বেটার হতো। সামারাইজ করে ফেললাম। আকার যত বাড়বে দূরত্ব বাড়বে, দূরত্ব যত বাড়বে ভালোবাসা কমবে, আর ভালোবাসা কমলে শক্তি শোষণ কমবে, অর্থাৎ আয়নীকরণ বিভব কমে যাবে। তো থ্যাংক ইউ এতটুকু পর্যন্ত বোঝার জন্য। তাহলে খুব কমন একটা এমসিকিউ তোমাদেরকে এখন দিব। এমসিকিউটা হচ্ছে, লক্ষ্য করো, কার আয়নীকরণ বিভব বেশি? কার আয়নীকরণ বিভব বেশি? লক্ষ্য করো, তোমাদের জন্য তিনটা অপশন আমাকে কমেন্টে জানাতে হবে। কার আয়নীকরণ বিভব বেশি? সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। এই তিনটার মধ্যে কার আয়নীকরণ বিভব বেশি? যে কারেক্ট অ্যান্সার দিবে তার নাম কমেন্টে স্বর্ণাক্ষরে লিখে দেওয়া হবে, এই বোর্ডেও লিখে দেওয়া হবে। কোনো সমস্যা নেই, কারেক্ট অ্যান্সারের জন্য আমি অপেক্ষা করছি। কার আয়নীকরণ বিভব বেশি? সোডিয়াম, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম। এই তিনজনের মধ্যে কার আয়নীকরণ বিভব বেশি একটু আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। যে কারেক্ট অ্যান্সার সর্বপ্রথম দিবে তার নাম লিখে রাখা হবে। কারেক্ট অ্যান্সার পাওয়া গিয়েছে, যে কারেক্ট অ্যান্সার সর্বপ্রথম দিয়েছে তার নাম লেখা হবে। তো আমি একটু চেক করে নিই কে সর্বপ্রথম দিয়েছে। ইয়েস, তার নাম হচ্ছে জাবির। যে সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে তার নাম হচ্ছে জাবির। জাবির আমাদের এই রাউন্ডের বিজয়ী। জাবির কারেক্ট অ্যান্সার কি দিল সেটাই আমরা একটু খেটে দেখি। ওমর ফারুক জয় কারেক্ট অ্যান্সার দিয়েছে, নয়ন খান কারেক্ট অ্যান্সার দিয়েছে। ওমর ফারুক, হ্যাঁ তোমার কারেক্ট অ্যান্সার হয়েছে তো, থ্যাংক ইউ ভেরি মাচ। সূর্য সৌরভ কারেক্ট অ্যান্সার দিয়েছে, রইস আহমেদ কারেক্ট অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম। কেন? লক্ষ্য করে দেখো, সত্যিকার অর্থে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরা একই পর্যায়ের, এরা সবাই তৃতীয় পর্যায়ের মৌল। যতই বা থেকে ডান দিকে যাও এটা বৃদ্ধি পায়, তার মানে বা থেকে যখন ডানে আসবে সবচেয়ে বেশি কোনটা? অ্যালুমিনিয়াম পাওয়া যাবে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম, কারণ বা থেকে ডানে গেলে এটা বৃদ্ধি পাবে। তো থ্যাংক ইউ এই রাউন্ডে কারেক্ট অ্যান্সারটা করে ফেলার জন্য। আচ্ছা, এইবার আপনাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করব। কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনটা একটু ভেবেচিন্তে অ্যান্সার দিতে হবে। নাইট্রোজেন এন্ড অক্সিজেন, নাইট্রোজেন এন্ড অক্সিজেন কার বেশি? প্রশ্নটা হচ্ছে কার
আয়নীকরণ বিভবের মান বেশি? সবাই এখনই উত্তর করার চেষ্টা করো। নাইট্রোজেন এন্ড অক্সিজেনের মধ্যে কার আয়নীকরণ বিভবের মান বেশি? কমেন্টে এখনই আমাদেরকে জানিয়ে দাও, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কার আয়নীকরণ বিভবের মান বেশি। লক্ষ্য করো, আমি তোমাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে এখানে বসে অপেক্ষা করছি। আমি আশা করি তোমরা খুব তাড়াতাড়ি আমাকে করে একদম এক্সাক্ট কারেক্ট অ্যান্সারটা জানিয়ে দিতে পারবে। ইয়েস, আমি অলরেডি কারেক্ট অ্যান্সার গুলো দেখতে পাচ্ছি। সবার আগে আমি এখানে যতজনকে দেখেছি, ফুয়াদ নামের একজন ছেলের অ্যান্সার কারেক্ট হয়েছে। ফুয়াদের নামটা এখানে দিয়ে দিই। ফুয়াদ মুক্তাদির, একজন খুব বিখ্যাত সিঙ্গারের নামও আছে ফুয়াদ। আই হোপ তোমরা জানো সবাই। সো ফুয়াদের অ্যান্সার কারেক্ট হয়েছে নিসর্গ। নিসর্গ অনেকগুলো কারেক্ট অ্যান্সার দিয়েছে। নিসর্গ ভেরি গুড, দুইটা ক্লাসই ছিলে, তোমাকে আমি লক্ষ্য করেছি, থ্যাংক ইউ। ওমর ফারুক ছিল, ত্রয়ী মিত্রা কারেক্ট অ্যান্সার দিচ্ছে, রাকিবা ঋতু ভুল অ্যান্সার দিয়েছো, ত্রিথা কারেক্ট অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। আসলে আমরা বলি কারেক্ট অ্যান্সার কোনটা। দেখো তুমি কমনলি চিন্তা করো, নাইট্রোজেন এরপরে আছে অক্সিজেন, তাহলে একই পর্যায়ে বা থেকে ডান দিক, এটা আমি ডান দিকে গেলাম, তাহলে বেশি হওয়া উচিত হচ্ছে অক্সিজেনের। এই সূত্র অনুসারে বা থেকে ডানে গেলে বেশি হওয়া উচিত কে? অক্সিজেনের। বাট এটা হচ্ছে এক্সেপশন, বেশি হওয়া উচিত অক্সিজেনের, বাট আমরা যে এক্সাম্পলটা লিখেছি এটা একটা এক্সেপশন, এবং এটা পরীক্ষায় এই কারণে বেশি বেশি আসে। লক্ষ্য করো এটা কেন এক্সেপশন, এটা ব্যাখ্যা করা যায়। এক্সকিউজ মি, আই এম সরি। দুঃখিত। লক্ষ্য করো নাইট্রোজেন এবং অক্সিজেন তারা এইভাবে চিন্তা করেছো বা থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, বাট এটা এক্সেপশন। কেন এক্সেপশন লক্ষ্য করো, নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাস আছে 1s2 2s2 2p3, আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4। পি অরবিটালটা আঁকবো, যারা আমাদের গত ক্লাসে ছিলে তারা এখন থেকে ভালো বুঝতে পারবে। তাকিয়ে দেখো, নাইট্রোজেনের যে ইলেকট্রন বিন্যাস এটাকে বলা হবে হাফ ফিল্ড, বা বাংলায় আমরা বলে থাকি অর্ধপূর্ণ, কিন্তু এটা অর্ধপূর্ণ নয়। কমেন্ট করে আমাকে জানাও এই দুইটার মধ্যে কোন ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থায়ী, হাফ ফিল্ড নাকি অক্সিজেনেরটা, কোনটা বেশি স্থায়ী? কমেন্ট করে জানাও। যারা আগের ক্লাসটা করেছো আমি খুব বারবার ব্যাখ্যা করেছি, হাফ ফিল্ড হচ্ছে বেশি স্থায়ী। যেহেতু বেশি স্থায়ী হচ্ছে এই ইলেকট্রন বিন্যাস, চিন্তা করো স্থায়ী কথাটার মানে কি? স্টেবল। ধরো তোমাকে বললো তুমি একটা স্টেবল রিলেশনশিপে আছো, এর মানে কি? মানে তুমি এই রিলেশনশিপটাকে নষ্ট করতে দিবে না, বরং এই রিলেশনশিপটা নষ্ট করার জন্য কেউ যদি আসে তাকে প্রবল বাধা দিবে, রাইট? তো যে যত বেশি স্টেবল তাকে ভাঙাটা তত বেশি কঠিন। নাইট্রোজেন অনেক বেশি স্টেবল, হাফ ফিল্ড হওয়ার কারণে নাইট্রোজেন অনেক বেশি স্টেবল, তো নাইট্রোজেনকে ভাঙাটাও অনেক বেশি কঠিন। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন, কারণ তার ইলেকট্রন বিন্যাসটা এত স্টেবল হাফ ফিল্ড হওয়ার কারণে, যার কারণে তার থেকে একটা ইলেকট্রন বের করতে বেশ কষ্ট সময় নিতে হয়। থ্যাংক ইউ তোমাদের মধ্যে যারা যারা নাইট্রোজেনকে কারেক্ট অ্যান্সার হিসেবে দিয়ে দিয়েছো। এইবার তোমাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, কোন আয়নীকরণ বিভবটি বেশি? তোমাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, কোন আয়নীকরণ বিভবটি বেশি হবে? আমি দুইটা অপশন দিব, কোন আয়নীকরণ বিভবটি বেশি হবে। এবং এই প্রশ্নটা এমসিকিউ থেকে বেশি হচ্ছে একদম ডেসক্রিপটিভ প্রশ্নে বেশি আসবে। ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম প্লাস হবে, ম্যাগনেসিয়াম প্লাস আরেকটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ হবে। কোনখানে শক্তির মানটা বেশি হবে? কমেন্টে এখনই কমেন্ট করেন। ম্যাগনেসিয়াম দুইটা ছাড়বে, একটা প্রথমবার একটা সেকেন্ড বার। কোন আয়নীকরণ বিভবটির মান বেশি? এবং যথারীতি যিনি কারেক্ট অ্যান্সার দিবেন তার নামটা আমি এখানে সুন্দর করে লিখে দিব। ইয়েস, কারেক্ট অ্যান্সার এখনো কেউ দিতে পারেনি, বেশ স্যাড ব্যাপারটা। তাই হোপ বাকিরা, হ্যাঁ অলরেডি আমি এক দুইজনের অ্যান্সার কারেক্ট দিচ্ছি। সবার প্রথমে আমার দেখা মতে সবার প্রথমে কারেক্ট অ্যান্সার যেই ছেলেটি দিয়েছে তার নাম হচ্ছে পার্থ। থ্যাংক ইউ পার্থ অ্যান্সারটা করার জন্য। আমার একজন কেমিস্ট্রি টিচার ছিল, তার নামও পার্থ ছিল, এন্ড হি ওয়াজ ভেরি গুড। পার্থ প্রতিম নাথ তার নাম,
ভাইয়া যদি আমার এই ক্লাসটা কখনো দেখে, আই হোপ ইউ উইল বি হ্যাপি। সো আমি দেখতে পাচ্ছি রাকিব বা ঋতু কারেক্ট অ্যান্সার দিয়েছে, সপ্তক কারেক্ট অ্যান্সার দিচ্ছে, রাহাতুজ্জামান কারেক্ট অ্যান্সার দিচ্ছে, নাইম কারেক্ট অ্যান্সার দিচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা যারা যারা এখন পর্যন্ত কারেক্ট অ্যান্সার দিয়েছো। ইয়েস। সো কোন আয়নীকরণ বিভক্তি বেশি, আসো আমি একটু এক্সপ্লেইন করি। এক্সপ্লেইন করার আগে একটু বলি, যখন একটা অণু থেকে প্রথম ইলেকট্রনটা বের হয় এটাকে বলা হয়ে থাকে প্রথম আয়নীকরণ বিভব। যখন ওই প্রথমটা বের হওয়ার পর দ্বিতীয়টা বের হবে সেটাকে বলা হয়ে থাকে দ্বিতীয় আয়নীকরণ বিভব। তাহলে বোঝো, আয়নীকরণ বিভব এরকম প্রথম আয়নীকরণ বিভব, দ্বিতীয় আয়নীকরণ বিভব হতে পারে। মানে একটা অণু থেকে, পরমাণু থেকে প্রথমে একটা বের করলে, তারপর 2 নম্বরটা বের করলে, তারপর 3 নম্বরটা বের করলে, প্রত্যেকটার জন্য শক্তি লাগবে এবং সব সময় মনে রাখবে পরের গুলোতে শক্তি বেশি লাগবে। অর্থাৎ সব সময় দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান প্রথম থেকে বেশি হবে, দ্বিতীয় থেকে আবার তৃতীয়টা বড় হবে। সব সময় পরে বের করতে গেলে ইলেকট্রন বেশি কষ্টকর। কেন, সেই ব্যাখ্যাটা বর্ণনামূলক প্রশ্নে অনেক বেশি আসবে, যে দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান কেন প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি, দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান কেন প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি। আসো একটু এক্সপ্লেইন করি। ম্যাগনেসিয়াম থেকে যখন ইলেকট্রন বের করো আর ম্যাগনেসিয়াম প্লাস থেকে ইলেকট্রন বের করো, তাহলে এটা হচ্ছে প্রথম আয়নীকরণ বিভব, এটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ বিভব। তাকিয়ে দেখবো ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম প্লাস এই দুইজনের মধ্যে কোত্থেকে ইলেকট্রন বের করাটা কঠিন। কোত্থেকে কঠিন আমি ব্যাখ্যা করে দেখাবো। এই ব্যাখ্যাটা খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা বর্ণনামূলক প্রশ্নে আপনি লিখবেন। লক্ষ্য করেন, ম্যাগনেসিয়ামের মধ্যে 12টা ইলেকট্রন 12টা প্রোটন থাকে, কিন্তু ম্যাগনেসিয়াম প্লাসের ঘটনা ভিন্ন। এখানে 11টা ইলেকট্রন আর 12টা প্রোটন থাকে। কারণ ম্যাগনেসিয়াম থেকে যখন ম্যাগনেসিয়াম প্লাস হয় 11টা ইলেকট্রন হয়ে যায়, অর্থাৎ একটা ইলেকট্রন তো সে আগের স্টেপে ছেড়ে দিয়েছে। তাই ইলেকট্রন বের করা আর ম্যাগনেসিয়াম থেকে প্লাস থেকে ইলেকট্রন বের করাটা এক না। কারণ এখানে 11টা ইলেকট্রন 12টা প্রোটন আকর্ষণ করছে, এখানে 12টা ইলেকট্রন 12টা প্রোটন আকর্ষণ করছে। অবশ্যই এই ক্ষেত্রে আকর্ষণ বেশি, এই ক্ষেত্রে আকর্ষণ বেশি। কেন এই ক্ষেত্রে আকর্ষণ বেশি আমি তোমাকে খুব একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। তোমরা রশি টানাটানি খেলাটা সবাই হয়তো পিকনিকে গিয়ে খেলেছো, যে একসাথে 7-8 জন দ্বারা একটা রশি নিয়ে টানাটানি করে। একটু চিন্তা করো, সমান শক্তির 6 জন মানুষ এদিকেও আছে, 6 জন মানুষ এদিকেও আছে, তারা দুই পাশে টানাটানি করতেছে। এই যে রশি টানাটানি, এর ফলে কিন্তু কেউ সরে যাবে না, কারণ দুই পক্ষ সমানভাবে টানাটানি করতেছে। তো কোনো পক্ষকেই কোনো দিকে সরানো সম্ভব হবে না। কিন্তু চিন্তা করো, এক পক্ষে যদি মানুষ থাকতো 5 জন, আরেক পক্ষে যদি থাকতো 6 জন, যখন টান দিবে এই 5 জন অবশ্যই এই দিকে সরে যাবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্বটা কমে আসবে। তার মানে 6 জন যখন 6 জনকে টান দেয়, এও টান দেয় ওও টান দেয়, আসলে কেউ কারো দিকে চলে আসছে না। বাট চিন্তা করো, 5 জন যখন 6 জনকে টান দেয়, এই আকর্ষণটার পরিমাণ অনেক বেশি। অর্থাৎ 12টা প্রোটন 12টা ইলেকট্রনকে যেই বলে আকর্ষণ করে, 12টা প্রোটন 11টা ইলেকট্রনকে আকর্ষণ বেশি করে। এবং আকর্ষণ বেশি করার কারণে কি হবে, তোমার আর তোমার প্রেয়সীর মধ্যে আকর্ষণ যখন বেশি হবে তখন তাদের মধ্যবর্তী দূরত্ব কমে যাবে। দূরত্ব কমে গেলে আমরা জানি আয়নীকরণ শক্তির মান বেড়ে যাবে। যতই দূরত্ব কমে যাবে, কাছাকাছি আসবে, তাদের আকর্ষণ বেশি, আয়নীকরণ শক্তির মান বেশি হবে। তাই দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান প্রথম ইলেকট্রন আসক্তি অপেক্ষা বেশি হবে। তাই পরীক্ষায় ব্যাখ্যায় লিখবেন, ম্যাগনেসিয়ামে 12টা ইলেকট্রন 12টা প্রোটন থাকে, ম্যাগনেসিয়াম প্লাসে 11টা ইলেকট্রন 12টা প্রোটন থাকে। সুতরাং ম্যাগনেসিয়াম প্লাসে 12টা প্রোটন 11টি ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে, তাই ম্যাগনেসিয়াম প্লাস থেকে ইলেকট্রন বের করা কঠিন হবে, যার কারণে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা অনেক 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 এবং অনেক বেশি হবে। তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। অ্যাজ ইউজুয়াল একটু কমেন্ট করে আমাদেরকে জানাও যারা বুঝতে পেরেছো। যে আমাদের আমি দেখতে পাচ্ছি তোমাদের ক্লাসের মানুষজন কিন্তু বেশ কমে যাচ্ছে, আমাদের আগের ক্লাসে আরো মানুষ ছিল। দয়া করে প্লিজ আমাদেরকে একটু সাজেস্ট করবে কিভাবে ক্লাস নিলে তোমাদেরকে আরো হেল্প করা যায়, এন্ড অফ কোর্স ভিডিওগুলো শেয়ার করবে। আমরা দেখতে পাই যে যখন তোমরা ভিডিওগুলো শেয়ার করো
তখনই দেখতে পাই আমাদের মানুষের সংখ্যা অনেক বাড়ে এবং আমরা একটা বড় ক্লাসে ক্লাস করতে পারি। বড় ক্লাসে ক্লাস করার মজা হচ্ছে অন্যরা এমন প্রশ্ন করবে যেটা তোমার মনেও আসবে, সুতরাং তার প্রশ্নের উত্তর শুনলে তোমারও পড়া হয়ে যাবে। এখনই ভিডিও শেয়ার করে ফেলো এবং বন্ধুকে একটু ডেকে নিয়ে আসো। আমরা এই মুহূর্তে যে প্রশ্নের উত্তর শিখলাম সেটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান কেন প্রথম ইলেকট্রন আসক্তি অপেক্ষা বেশি, এবং এই আলোচনার মধ্য দিয়ে আমরা ইলেকট্রন আসক্তি সংক্রান্ত আলোচনাটা শেষ করলাম। এইবার আমরা আমরা এতক্ষণ পর্যন্ত আয়নীকরণ বিভবের আলোচনাটা শেষ করলাম। আমি ইলেকট্রন আসক্তি বলছিলাম। দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি, আমরা সেটা আলোচনা করেছি। ইলেকট্রন আসক্তি আমরা এখন আলোচনা করব। দুঃখিত স্লিপ অফ টাং এর জন্য। ইলেকট্রন আসক্তি আমরা এখন ইলেকট্রন আসক্তি আলোচনা করব। সুতরাং ক্লাসের সেকেন্ড পার্ট শুরু হচ্ছে। যারা এখনো শেয়ার করনি এখনই শেয়ার করার ভালো সময়, বিকজ তাহলে বন্ধুরা একটা নতুন পার্ট থেকে এসে ক্লাসটা শুরু করতে পারবে, এবং আগের আলোচনা যদি মিসও করে থাকে তারা কিন্তু এখন এই পরবর্তী আলোচনাটুকু বুঝে ফেলতে পারবে। এই মুহূর্তে প্রায় 150 মানুষ আমাদের সাথে এই লাইভ ক্লাসটিতে উপস্থিত আছে। থ্যাংক ইউ। নুসরাত সিদ্দিকী বলেছে আমি লেট হয়ে গেলাম। সমস্যা নেই, তুমি চাইলে এই ক্লাসটির ভিডিওটি ইউটিউবে আমাদের পরবর্তী সময় আবার দেখতে পারবে। সবচেয়ে ভালো কথা হচ্ছে এখন এই মুহূর্ত থেকে আমরা নতুন পার্ট শুরু করছি। সো যারা ভিডিও শেয়ার করনি এখনই চলে আসো। থ্যাংক ইউ। এবং নুসরাতের মতো তোমার বাকি বন্ধুদের ডেকে নিয়ে আসো। মনে রাখো ইলেকট্রন আসক্তি এটা সব সময় মনে রাখবে নেগেটিভ চার্জ সৃষ্টি করে। ইলেকট্রন আসক্তি সব সময় নেগেটিভ চার্জ সৃষ্টি করে। এর মানে হচ্ছে ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে ক্লোরাইড মাইনাস হলো, এইটার জন্য হচ্ছে ইলেকট্রন আসক্তি। অর্থাৎ আয়নীকরণ বিভব ছিল ইলেকট্রন ছেড়ে দেওয়া, ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। তো ইলেকট্রন আসক্তি ক্লোরাইড আয়নে পরিণত হলো, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। মনে করবে সবসময় মাইনাস চার্জ সৃষ্টি হবে। এবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ক্লোরিন একটা ইলেকট্রন নিবে, এইখানে শক্তির শোষণ হবে নাকি নির্গমন হবে? এই প্রশ্নের উত্তরটি কয়জন দিতে পারবে? যারা এতক্ষণ আমাদের ক্লাসে ছিলেন তাদের এই প্রশ্নের উত্তর পারা উচিত। ক্লোরিন ক্লোরাইড আয়নে পরিণত হবে একটা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ নতুন ভালোবাসা সৃষ্টি হবে। এই প্রসেসে শক্তির শোষণ হয় নাকি নির্গমন হয় সেটা উত্তর করতে হবে কমেন্টে। ওকে, থ্যাংক ইউ। যারা এখনই কমেন্ট করা শুরু করে ফেলেছো থ্যাংক ইউ। আমি তোমাদের কমেন্টে তোমাদের নামগুলো দেখতে পাচ্ছি। সবার প্রথমে যে কারেক্ট অ্যান্সার দিয়েছে ওমর ফারুক জয়, মহিউদ্দিন মিতুল কারেক্ট অ্যান্সার দিয়েছে, মার্জিয়া তিশা কারেক্ট অ্যান্সার দিয়েছে, সূর্য, সৌরভ, রাকিবা, ঋতু, আসিফ মাহমুদ কিন্তু আমাদের আগের ক্লাসে ছিল। সবাই অনেক ওয়াও ইমোটিকন দিচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি না ওয়াও ইমোটিকন হঠাৎ করে কেন তো বেড়ে গেল। তো নির্গমন হচ্ছে ইয়েস নির্গমন, থ্যাংক ইউ। আপনারা নির্গমন বলছেন এবং কারেক্ট অ্যান্সারটি হচ্ছে নির্গমন। কারণ কি? এখানে নতুন রিলেশন তৈরি হচ্ছে, অর্থাৎ বন্ধন সৃষ্টি হচ্ছে। আমরা এই ক্লাসের শুরুতে আলোচনা করেছি বন্ধন সৃষ্টি হলে শক্তি নির্গমন হয়। তাহলে মনে রাখতে হবে ইলেকট্রন আসক্তিতে শক্তি নির্গমন হয়, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে এইটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং এর ডেল্টা এইচ এর মান পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা আমি এখন কমেন্টে দেখতে চাই। এইটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ এখানে শক্তি নির্গমন হয়। তাহলে এখানে ডেল্টা এইচ এর মান পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা আমি তোমাদের কমেন্টে দেখতে চাচ্ছি। সবাই এই মুহূর্তে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এখানে শক্তি শোষণ হবে নাকি, তোমরা বলেই ফেলেছো নির্গমন হবে। তো তাপ উৎপাদী বিক্রিয়া ডেল্টা এইচ এর মান পজিটিভ না নেগেটিভ সহজেই বলে দাও, আমি দেখতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এখন পর্যন্ত ক্লাসে আছো। পিচাশিত ডঙ্কার আবার ফেরত এসেছে, আমাদের আগের ক্লাসে উনি উপস্থিত ছিলেন। মেঘ বালিকা জানিয়েছে কারেক্ট অ্যান্সারটি। মেঘ বালিকা সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েলো, থ্যাংক ইউ মেঘ বালিকা। আমি আরো কয়েকজন অ্যান্সার দেখবো। রাতুল কারেক্ট অ্যান্সার দিয়েছে, সূর্য সৌরভ কারেক্ট অ্যান্সার দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এখনো কারেক্ট অ্যান্সার দিয়ে যাচ্ছ। আই এম ভেরি হ্যাপি যে তোমরা মোস্ট অফ দ্য মানুষ এই জিনিসগুলো না জানলেও ক্লাসটা যখন করো তারপর কারেক্ট অ্যান্সার দিয়ে দাও, তার মানে তুমি এই ক্লাসটা করে শিখতে পারো। দিস ইজ ভেরি গুড এবং এটাই কিন্তু আমাদের মেইন গোল। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, ওমর ফারুক জয়ের অ্যান্সার দিয়ে শেষ করলাম। তাপ উৎপাদী বিক্রিয়া যেহেতু ডেল্টা এইচ এর মান হবে নেগেটিভ।
তাপ উৎপাদী বিক্রিয়াতে ডেল্টা এইচ এর মান হবে নেগেটিভ। এটা তোমাদের সবার আই গেস সেই ছোটবেলা থেকে জেনে আসা উচিত। তো ইলেকট্রন আকর্ষণটি নেগেটিভ চার্জ সৃষ্টি করে এবং মনে রাখতে হবে ডেল্টা এইচ এর মান হবে ঋণাত্মক। ডেল্টা এইচ এর মান হবে ঋণাত্মক। এইবার প্রশ্ন হবে আমি কতগুলো বিক্রিয়া লিখব, কোন বিক্রিয়ার ডেল্টা এইচ কে আমরা ইলেকট্রন আসক্তি বলবো। প্রশ্নটি হচ্ছে কোন বিক্রিয়ার ডেল্টা এইচ হবে ইলেকট্রন আসক্তি। নিচের কোন বিক্রিয়ার ডেল্টা এইচ কে ইলেকট্রন আসক্তি বলা যাবে। তোমাদের এখনই শুরু হচ্ছে সময়। সো লেটস গো। তোমরা কারেক্ট অ্যান্সার দেখাবে কমেন্টে এবিসিডি লিখে লিখে। লক্ষ্য করো কোন বিক্রিয়ার ডেল্টা এইচ কে আমরা ইলেকট্রন আসক্তি বলবো। অপশন এই 3টা। আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। নিচের কোন বিক্রিয়ার ডেল্টা এইচ কে আমরা ইলেকট্রন আসক্তি বলবো, আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। সঠিক উত্তরদাতার নাম অথবা তার নামটা আমরা এখানে অবশ্যই লিখে দিব। আমি দেখতে পাচ্ছি সবাই বেশ আগ্রহের সাথে আমাদের লাইভ ক্লাসটিতে এই মুহূর্তে উপস্থিত আছে। কারেক্ট অ্যান্সার আসতে শুরু করেছে। সবার প্রথমে কারেক্ট অ্যান্সার দিয়েছে আমার দেখা মতে নিসর্গ মৃধা। ইয়েস, নিসর্গ মৃধা আবারও কারেক্ট অ্যান্সার। গত ক্লাসে সে একটা কারেক্ট অ্যান্সার দিয়েছিল, এখন আবার কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। নিসর্গ মৃধার অ্যান্সার কারেক্ট হয়েছে। আমি দেখেছি আর কে কে কারেক্ট অ্যান্সার দিয়েছে। ত্রয়ী মিত্র কারেক্ট অ্যান্সার দিয়েছে, রাকিবা ঋতু কারেক্ট অ্যান্সার দিয়েছে, আরো কারেক্ট অ্যান্সার দিয়ে যাচ্ছে সূর্য সৌরভ। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের এত এত মানুষ কারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য। আসো আমরা বলি কারেক্ট অ্যান্সার কোনটা। প্রথমটা ভুল, কারণ এইখানে দেওয়া আছে অণু। মনে রাখবে ইলেকট্রন আসক্তি আয়নীকরণ বিভব এই ঘটনাগুলো সব সময় হয় পরমাণু লেভেলে, পরমাণুর জন্য। এটা অণু দেওয়া আছে। দ্বিতীয় অ্যান্সারটাও ভুল, কারণ এখানে 2 মোল দেওয়া আছে। মনে রাখতে হবে ইলেকট্রন আসক্তির কথাটা হচ্ছে 1 মোলের জন্য, আয়নীকরণ বিভবের মতন। এটা 1 মোলের জন্য। 3 নম্বর অ্যান্সারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাকিয়ে দেখো গ্যাসীয় অবস্থায় আছে, এটা 1 মোল, সে 1 মোল ইলেকট্রন নিয়ে 1 মোল আয়ন তৈরি করেছে এবং এটা পরমাণু অবস্থায় আছে। তাহলে 3 নম্বর সি কারেক্ট অ্যান্সার। অর্থাৎ মৃধা যে অ্যান্সারটা দিয়েছে সেটা আমরা কারেক্ট অ্যান্সার বলে আজকের ক্লাসে বিবেচনা করছি। সো আয়নীকরণ শক্তির মতো ইলেকট্রন আসক্তি হচ্ছে, আমরা জানি সে প্লাস চার্জ তৈরি করে, ডেল্টা এইচ নেগেটিভ হয় 1 মোলের জন্য এবং পরমাণু অবস্থায়। তাহলে আমরা একটু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। সংজ্ঞা হচ্ছে, মনে রাখো 1 মোল গ্যাসীয় পরমাণু নিলাম, এই 1 মোল গ্যাসীয় পরমাণুর সাথে 1 মোল ইলেকট্রন যোগ করলাম, তাহলে কি তৈরি হবে? 1 মোল গ্যাসীয় আয়ন, এবং এই আয়নের চার্জটা হবে অবশ্যই নেগেটিভ। তাহলে 1 মোল গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন নিয়ে 1 মোল গ্যাসীয় আয়ন তৈরি করে। এই প্রক্রিয়াতে কিছু শক্তি নির্গমন হয়, সেই নির্গমিত শক্তির নামই হচ্ছে ইলেকট্রন আসক্তি। আমি আবারও রিপিট করছি, 1 মোল গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল গ্যাসীয় আয়নে পরিণত হয়। এই প্রক্রিয়াতে যেই শক্তি নির্গত হয় সেটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। এই প্রক্রিয়ায় যেই শক্তি নির্গত হয় তাকে আমরা বলবো ইলেকট্রন আসক্তি। সো যারা বুঝতে পেরেছো কমেন্টে আমাকে একটু ইয়েস নো বলে জানিয়ে দিও, কারণ তোমরা বুঝতে না পারলে আমার সামনে এগিয়ে যাওয়াটা খুবই অযৌক্তিক হবে, তাহলে লাইভ ক্লাসের মজাটা থাকে না। রুবেল জিজ্ঞেস করেছে ডেল্টা এইচ মানে কি। ডেল্টা এইচ মানে হচ্ছে এই বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন। এই বিক্রিয়ার শক্তি কি পরিমাণ শোষিত হচ্ছে, নির্গমন হচ্ছে, সেটা ডেল্টা এইচ দিয়ে জানানো যায়। রুবেলের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখতে চাই যে তোমরা আসলে জিনিসটা বুঝতে পেরেছো কিনা। তো আমি দেখতে পাচ্ছি এখনো মানুষজন প্রচুর কমেন্ট করেই যাচ্ছে। ইয়েস, ত্রিনা রহমান বুঝতে পেরেছে। আচ্ছা, যারা একেবারেই বুঝতে পারোনি, হয়তো মাত্র জয়েন করেছো, তোমাদের জন্য ভালো খবর হচ্ছে ক্লাসটা চালিয়ে যাও। ক্লাসটা শেষ হলে তোমরা আবার এই ভিডিওটা তো থাকবে, ভিডিওটা আরেকবার দেখে ফেলতে পারবে, কোনো সমস্যা নাই। মেহেদি বক্তিয়া লিখেছে অনলি শামির ভাইয়া ইজ রিয়েল। থ্যাংক ইউ মেহেদি এত সুন্দর ফ্যান বয়িং করার জন্য, ভেরি নাইস। ওকে, আসো এইবার আমরা
আয়নীকরণ ইলেকট্রন আসক্তি নিয়ে কয়েকটা মজার কোশ্চেনের উত্তর দিব। তো একই পর্যায়ে আমরা কথা বলতেছি ইলেকট্রন আসক্তি নিয়ে, একই পর্যায়ে বাম থেকে যতই ডান দিকে যাব, চিন্তা করো একই পর্যায়ে বাম থেকে যতই ডান দিকে যাব, আমরা জানি পরমাণুর আকার বৃদ্ধি পাবে। পরমাণুর আকার যদি বৃদ্ধি পায়, ইলেকট্রন ও নিউক্লিয়াস এর দূরত্ব, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আকার কমে যাবে। প্রিন্টিং মিস্টেক, তোমরা সবাই বুঝতেছো, বাম থেকে ডান দিকে গেলে আকার কমে যাবে, তাহলে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের দূরত্ব কি হবে? কমে যাবে। কমে গেলে তোমরা বুঝো দূরত্ব যতই কমে তাদের মধ্যবর্তী আকর্ষণ কি অনেক বেশি হবে। আকর্ষণ যত বেশি হবে সেখানে শক্তির পরিমাণও অনেক বেশি হবে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ বিভবের মতন ইলেকট্রন আসক্তির মানও বৃদ্ধি পায়। খুব সোজা সাপটা কথা মনে রাখবা, বাম থেকে ডানে গেলে অধিকাংশ পর্যাবৃত্ত ধর্মই বৃদ্ধি পায়, আকার বাদে বাকি সবগুলোই বৃদ্ধি পায়, আকার ছাড়া বাকি সবগুলোই আসলে বৃদ্ধি পায়। ইলেকট্রন আসক্তি বলো, আয়নীকরণ বিভব বলো, তড়িৎ ঋণাত্মকতা বলো, সবই বাম থেকে ডানে গেলে কিন্তু বৃদ্ধি পায়। যখন একই গ্রুপ চিন্তা করব, অর্থাৎ একটা গ্রুপ নিয়ে আমি উপর থেকে নিচে আসব, তখন উপর থেকে যখন নিচে আসব আকার বৃদ্ধি পাবে, তাহলে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাবে। যতই উপর থেকে নিচে আসব পরমাণুর আকার বাড়বে, তাহলে ইলেকট্রন আর নিউক্লিয়াসের যে মধ্যবর্তী দূরত্ব সেটা কিন্তু বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে তাদের আকর্ষণ কমে যাবে, কারণ ভালোবাসা যতই দূরে যাবে আকর্ষণটা কমতে থাকবে, এবং আকর্ষণ কমলে তাদের মধ্যবর্তী শক্তির নির্গমনও কমে যাবে। তাহলে গ্রুপে উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। তো সবসময় মনে রাখো, বা থেকে ডানে গেলে বাড়বে, উপর থেকে নিচে আসলে কমবে। বা থেকে ডানে গেলে বাড়বে, উপর থেকে নিচে আসলে কমবে। যদি এইটা বুঝে থাকো, এখন আসি তোমাদেরকে তোমাদের এখন প্রথম প্রশ্ন, ইলেকট্রন আসক্তি বেশি। এই তিনটা অপশন এ, বি, সি, এই তিনজনের মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তির মান বেশি আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে। এই তিনটির মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তির মান বেশি সেটা আমাকে কমেন্ট করে জানাতে হবে। তো আমি তোমাদের সবার কমেন্টের জন্য কিন্তু অপেক্ষা করছি। কোনটির ইলেকট্রন আসক্তির মান বেশি সেটা আমাদেরকে কমেন্ট করে একটু জানাতে হবে। থ্যাংক ইউ, আমি কারেক্ট অ্যান্সার অলরেডি পেয়ে গিয়েছি। ভেরি নাইস, মার্জিয়া তিশা কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। ভেরি নাইস, রাফসান বিন রাজ্জাক কারেক্ট অ্যান্সার দিয়েছে, মৃধা কারেক্ট অ্যান্সার দিয়েছে। আসলে অ্যান্সারটা বলে দেই, এগুলোকে পর্যায় সারণীতে যদি পটাশিয়াম, সিজিয়াম এরকম উপর থেকে নিচে আসবে, চিন্তা করে দেখো উপর থেকে যতই নিচে আসবে আয়নিক ইলেকট্রন আসক্তির মান কিন্তু হ্রাস পায়। তার মানে সিজিয়ামের হচ্ছে কম আর সোডিয়ামের হচ্ছে বেশি। একই গ্রুপে যতই উপর থেকে নিচে আসবা আয়নীকরণ বিভবের মান হ্রাস পায়। কারণ কি? কারণ খুব সোজা, আমরা একটু আগেই কারণ ব্যাখ্যা করেছি। সোডিয়ামের আকার ছোট, পটাশিয়াম আরো বড়, সিজিয়াম আরো বড়। দেখো এই প্লাস চার্জটা বাইরের ইলেকট্রন নতুন যে আসবে তাকে আকর্ষণ করবে। কোথায় আকর্ষণ বেশি হবে? অবশ্যই এখানে আকর্ষণ বেশি। কারণ কি? এই ডিসটেন্সটা ছোট, দূরত্ব যত কাছাকাছি আকর্ষণ তত বেশি, শক্তি বেশি বের হবে। তো অ্যান্সার হচ্ছে সোডিয়াম। যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন নিজেদেরকে অভিনন্দন জানিয়ে দিন, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আরেকটি সুন্দর প্রশ্নের কারেক্ট অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। এবার আবারও প্রশ্ন, কোনটির ইলেকট্রন আসক্তি বেশি? অপশন প্রশ্ন হচ্ছে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি, এবং এটা একটু কঠিন একটা প্রশ্ন। আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। কোনটির ইলেকট্রন আসক্তি বেশি, তোমাদের সেই কমেন্টের জন্য অপেক্ষা করছি।
আই হোপ তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিতে পারবে। কোনটির ইলেকট্রন আসক্তি বেশি সেই কমেন্টের জন্য অপেক্ষা করছি। সবাই কমেন্টে নিজেদের অ্যান্সার গুলো জানিয়ে দাও। সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে সম্ভবত অমি, না সরি, ইটস মার্জিয়া তৃষা এগেইন, মার্জিয়া তৃষা ওয়ান্স এগেইন। তো সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে মার্জিয়া। মার্জিয়ার নাম এতবার লেখা হয়েছে, মানে ওকে কেউ হারাইতে পারতেছে না কেন। আমি চাই তোমরা বাকিরাও একটু বেশি বেশি কমেন্ট করো। ও এতবার ফার্স্ট হয়ে যাচ্ছে, তোমরা একটু চেষ্টা করো যে ওর আগে অ্যান্সার দেওয়ার জন্য। হয়তো হতে পারে যে ওর বাসার ইন্টারনেট অনেক ভালো, ভেরি গুড সেই ক্ষেত্রে। সো ওর অ্যান্সারটা হচ্ছে কারেক্ট। কারেক্ট অ্যান্সার আরো দিয়েছে রাজ্জাক, জয়ের অ্যান্সার ভুল হয়েছে, পার্থর অ্যান্সার আবার কারেক্ট হয়েছে কিন্তু, ভেরি নাইস। আনিকা তাবাসসুমের অ্যান্সার কারেক্ট হয়েছে। অধিকাংশ মানুষ কারেক্ট অ্যান্সার দিয়েছে। দেখো যারা ভুল দিয়েছে, কেন ভুল দিয়েছে আমি একটু বলি। এরা সবাই উপর থেকে নিচে একই গ্রুপে, এরা সবাই গ্রুপ 7, এরা সবাই হচ্ছে গ্রুপ 7। আমরা জানি ইলেকট্রন আসক্তি উপর থেকে নিচে আসলে হ্রাস পায়। যেহেতু হ্রাস পায়, তোমার মনে হয় এটার সবচেয়ে বেশি হওয়া উচিত আর এটার সবচেয়ে কম হওয়া উচিত। অবশ্যই উপর থেকে নিচে আসলে যদি হ্রাস পায়, এটা সবচেয়ে বেশি এটা সবচেয়ে কম, এটা হওয়া উচিত। বাট সমস্যাটা হচ্ছে ফ্লোরিন। নরমালি এই তিনজনের জন্য ঘটনাটা ঠিক আছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে ঠিক আছে ঘটনাটা। ফ্লোরিনের ক্ষেত্রে অর্থাৎ এটাও একটা এক্সেপশন, এই কেসটা একটা এক্সেপশন, এবং এটা পরীক্ষাতে বর্ণনামূলক প্রশ্নে আসবে। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কেন ক্লোরিন অপেক্ষা কম? যদিও ফ্লোরিনের বেশি হওয়া উচিত, কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম। সেটা কেন কম সেটাই আমাদের প্রশ্ন, এবং সেটা আমি ব্যাখ্যা করব। তাহলে প্রশ্নটা হচ্ছে ফ্লোরিন এর ইলেকট্রন আসক্তি কেন ক্লোরিন অপেক্ষা কম? এই প্রশ্ন এইচএসসি পরীক্ষায় বোর্ডে আসার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কেন ক্লোরিন অপেক্ষা কম? এর কারণটা একটু ভিন্ন। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করো। ফ্লোরিন হচ্ছে 1s2 2s2 2p5, ক্লোরিন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে তাকিয়ে দেখো, দুইজনেরই বাহিরের শেলে 7টি ইলেকট্রন আছে, অর্থাৎ ফ্লোরিনেরও বাইরের শেলে 7টি, ক্লোরিনেরও 7টি ইলেকট্রন আছে। সমস্যা হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি, তার মানে ফ্লোরিন হচ্ছে অনেক ছোট আর ক্লোরিন হচ্ছে বড়। এইখানে 7টি ইলেকট্রন আছে, এইখানেও 7টি ইলেকট্রন আছে। তুমি বুঝতেই পারছো এইখানের ঘনত্ব বেশি আর এইখানের ঘনত্ব কম। এটাই হচ্ছে মেইন কথা। ফ্লোরিনের ঘনত্ব বেশি, ক্লোরিনের ঘনত্ব অনেক কম। ফ্লোরিনের ঘনত্ব অ্যাবনরমালি বেশি, অর্থাৎ ফ্লোরিন খুব বেশি নেগেটিভলি চার্জড, অর্থাৎ ফ্লোরিনের চারপাশে নেগেটিভ চার্জ অনেক বেশি, ক্লোরিনের কম। যার কারণে কি হবে এখন সেটা একটু ব্যাখ্যা করি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনাতে বুঝতে পারলাম ফ্লোরিনের চার্জ ঘনত্ব অনেক বেশি এবং ক্লোরিনের চার্জ ঘনত্ব কম। যার চার্জ ঘনত্ব বেশি, চিন্তা করো তাহলে ফ্লোরিন এর চারদিকে অনেক নেগেটিভ চার্জ, কারণ সে চার্জ ঘনত্ব বেশি। নতুন একটা ইলেকট্রন যদি আনতে চাও, ফ্লোরিন এই ইলেকট্রনটাকে আসলে বিকর্ষণ করে, সে নিতে চাবে না। আমরা জানি ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। ফ্লোরিনের চার্জ ডেনসিটি অনেক বেশি হয়, সে এটা হচ্ছে নিউ ইলেকট্রন, নতুন যে ইলেকট্রনটাকে নিবে। আমরা জানি ফ্লোরিন একটা ইলেকট্রন নিয়ে ফ্লোরাইড মাইনাস হবে, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। এই নিউ ইলেকট্রনটাকে সে আসলে বিকর্ষণ করবে। বিকর্ষণ করলায় এই ইলেকট্রনটা দূরে চলে যেতে চায়, তাই তাকে চেপে ধরে কাছে আনতে হয়, অর্থাৎ এই চেপে ধরে আনতে কিছু শক্তি খরচ হয়ে যায়, যার কারণে তার ইলেকট্রন আসক্তির মান কমে যায়। আমি জানি ব্যাপারটা কমপ্লেক্স, আমি আবার রিপিট করছি। রিপিটটা হচ্ছে ফ্লোরিন নতুন ইলেকট্রনকে বিকর্ষণ করে, কারণ ফ্লোরিনের চার্জ ঘনত্ব বেশি। ফ্লোরিনের চার্জ ঘনত্ব বেশি, তাই ফ্লোরিন নতুন ইলেকট্রনকে বিকর্ষণ করে। নতুন ইলেকট্রনকে বিকর্ষণ করায় তাদেরকে কাছে আনতে কিছু শক্তি ব্যয় হয়, তাদেরকে কাছে আনতে কিছু শক্তি ব্যয় হয়। তাই ইলেকট্রন আসক্তি
তাই ইলেকট্রন আসক্তি কমে যায়। ওকে, সো ফ্লোরিনের চার্জ ঘনত্ব বেশি, যার কারণে ফ্লোরিন নতুন ইলেকট্রনকে বিকর্ষণ করে এবং যার কারণে তাকে কাছে আনতে কিছু শক্তি ব্যয় করতে হয়, যার কারণে তার ইলেকট্রন আসক্তি কমে যায়। আমি জানি ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড, বাট অবশ্যই এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। ফ্লোরিনের চার্জ ঘনত্ব বেশি কারণ ছোট জায়গায় 5-7টা ইলেকট্রন আছে, তাই নতুন ইলেকট্রনকে ফ্লোরিন বিকর্ষণ করে। তাই কাছে আনতে, নতুন ইলেকট্রন এবং ফ্লোরিনকে কাছে আনতে তোমার বাইরে থেকে চেপে ধরতে হবে। চিন্তা করে দেখো, একটা ছেলে একটা মেয়ে, তারা কাছাকাছি আসতে চাচ্ছে না যদি না তুমি তাদেরকে বাইরে থেকে প্রেসার দাও। সো তাদেরকে বাইরে থেকে প্রয়োগ করে, অ্যারেঞ্জ ম্যারেজে কি হয়, ধরো মেয়েটা বিয়ে করতে চাচ্ছে না, বাবা মা প্রেসার ক্রিয়েট করে তাদেরকে কাছে আনে, শক্তি খরচ করে। তো কিছু কাছে আনতে শক্তি ব্যয় হয়, তাই কারণে ইলেকট্রন আসক্তির মান কমে যায়। এবং এটাই হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের থেকে কমে যাওয়ার প্রধান কারণ। আমি আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো, এবং আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যে এখন পর্যন্ত অনেক মানুষ আমাদের আগের প্রশ্নের কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলেছো। আমি গ্যারান্টি দিতে পারি কিন্তু এই প্রশ্নটা ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা এখন যারা মডেল টেস্ট দাও বিভিন্ন জায়গায়, এই প্রশ্নটা পাবা অনেক বেশি। এটা ভেরি ইম্পর্টেন্ট এইচএসসি পরীক্ষার প্রশ্ন। এবার আবারও কুইজ, যে বিজয়ী তার নাম বোর্ডে লিখে দেওয়া হবে, যে বিজয়ী তার নাম বোর্ডে লিখে দেওয়া হবে। কোনটির ডেল্টা এইচ নেগেটিভ? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে কোনটির ডেল্টা এইচ পজিটিভ। নিচে অনেকগুলো বিক্রিয়া লেখা হবে, কোনটির ডেল্টা এইচ পজিটিভ, এইটা হচ্ছে কোশ্চেন। কোন বিক্রিয়ার ডেল্টা এইচ হবে পজিটিভ? প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, কোনটির ডেল্টা এইচ পজিটিভ হবে, অর্থাৎ কোনটাতে শক্তির শোষণ হবে, এটা হচ্ছে প্রশ্ন। আমি এখনই অ্যান্সার লেখা শুরু করব। এই তিনটা হচ্ছে অপশন। কোনটির ডেল্টা এইচ পজিটিভ হবে, এইটা হচ্ছে অপশন। ডি নম্বরে আরেকটা অপশন দিই, অপশনটা হচ্ছে নান। সো এবিসিডি চারটার মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার আমাকে এখনই জানিয়ে দেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের কমেন্ট গুলো পড়ে ফেলবো, তোমরা এখনই কমেন্ট করা শুরু করে ফেলতে পারো। কোনটির ডেল্টা এইচ পজিটিভ, কোনটির ডেল্টা এইচ হবে পজিটিভ, অর্থাৎ কোথায় শক্তির শোষণ হয়েছে। আর যারা এখনো ক্লাসটিতে কিন্তু অ্যান্সার করনি, তারা অবশ্যই এখনই ক্লাসটা এখনো যারা শেয়ার করনি শেয়ার করে ফেলো, যাতে তোমার বন্ধুরাও এই ক্লাসে অংশ নিতে পারে। ডি অপশন হচ্ছে নান। আয়মান সাদিক ইজ জয়েনিং উইথ আস, ভেরি নাইস। আয়মান আমাদের সাথে চলে এসে। লিঙ্কন দাস লিখেছে এ। ইয়েস, সবার প্রথমে কারেক্ট অ্যান্সার যে দিবে তার নাম আমি লিখে দিব, এবং আমি খুঁজে যাচ্ছি, সম্ভবত একজনকে পেয়ে গেছি, এবং তার নাম হচ্ছে ইমরুল কায়েস। ও নাইস, বাংলাদেশের জাতীয় টিমের প্লেয়ার কারেক্ট অ্যান্সার দিয়েছে, তার নাম ইমরুল কায়েস। ইমরুল কায়েস বাংলাদেশের জাতীয় টিমের ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েস আমাদের সাথে ক্লাস করছে, এবং হোয়াট এ নাইস কোইন্সিডেন্ট, সে ভালো কেমিস্ট্রিও পারে। ওয়াও, ওয়ান্ডারফুল। তা ইমরুল কায়েসকে একবার কনগ্রেস লিখে দিও কারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য। সো ইয়েস, কারেক্ট অ্যান্সারটা বেশ টাফ। আয়মান সাদিকের অ্যান্সার ভুল হয়েছে। প্লিজ জিনিসটা স্ক্রিনশট নিয়ে রাখো, আমিও নিয়ে রাখছি। আয়মান সাদিকের অ্যান্সার ভুল হয়েছে, আয়মান সাদিকের অ্যান্সার ভুল। সৌমিক সরকার লিখেছে এন এ। আমি বুঝি না এন এ মানে কি, এখানে তো কোনো অপশনে এন এ নাই। ওকে, আসেন আমরা একটু কারেক্ট অ্যান্সারটা বলি। দেখো, জিনিসটা আমাদের ব্রিলিয়ান্ট আয়মান সাদিকও ভুল করে, কিন্তু আমাদের জাতীয় টিমের ব্যাটসম্যান ইমরুল কায়েস পেরেছে। তো দেখো এটা আসলে কি হবে। আমরা জানি ইলেকট্রন গ্রহণ করলে শক্তির নির্গমন হয়, তার মানে আমরা জানি ইলেকট্রন আসক্তি, এই ইলেকট্রন আসক্তির ডেল্টা এইচ হয় মাইনাস, তাই না? আমরা জানি ইলেকট্রন আসক্তির ডেল্টা এইচ হয় মাইনাস। এটা তাকিয়ে দেখো, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস হবে, তো এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, এবং এর ডেল্টা এইচ এর মান মাইনাস হবে, এটা জানি। অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন মাইনাস হবে, এটা ডেল্টা এইচ এর মানও মাইনাস হবে। কারণ কি? এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, সবাই একটা করে ইলেকট্রন গ্রহণ করছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এর জন্য আসলে ইলেকট্রন আসক্তির মান সবসময় মাইনাস হয় না। আমি এতক্ষণ যে ক্লাসে কথাটা বলে এসেছি, ইলেকট্রন আসক্তির মান মাইনাস হয়, এই কথাটা সবসময় সত্য না, এটা কখনো কখনো মিথ্যা। যেমন কারেক্ট অ্যান্সার হচ্ছে বি,
এই ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান হবে পজিটিভ, যদিও এখানেও ইলেকট্রন আসক্তি আছে, অক্সিজেন একটা ইলেকট্রন নিয়ে অক্সিজেন 2- হয়েছে, তারপর এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে। কেন সেটাই আমি এখন ব্যাখ্যা করব। অ্যানসার, কারেক্ট অ্যানসার হচ্ছে বি, অর্থাৎ 2 নম্বর অ্যানসারটি কারেক্ট। কেন আমি একটু ব্যাখ্যা করব এখন সেটাই। লক্ষ্য করো, সবাই একটু লক্ষ্য করে দেখো, অক্সিজেন যখন প্রথম ইলেকট্রনটা গ্রহণ করে এটাকে বলবো প্রথম ইলেকট্রন আসক্তি, আর অক্সিজেন যখন দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ করে এটাকে বলবো দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। সব সময় মনে রাখবে, শুধু প্রথম ইলেকট্রন আসক্তি এর ডেল্টা এইচ হয় নেগেটিভ, শুধু প্রথমটা, শুধু প্রথম ইলেকট্রন আসক্তির ডেল্টা এইচ নেগেটিভ, বাকি সব পজিটিভ হয়। অ্যাকচুয়ালি ইলেকট্রন আসক্তির মান শুধু প্রথমবার ইলেকট্রন নিলেই নেগেটিভ হয়, বাকিগুলো পজিটিভ হয়। কেন আমি এই এক্সাম্পলটা যে ব্যাখ্যা করব। আবারও লক্ষ্য করো, এইখানে হচ্ছে অক্সিজেন মাইনাস আর এটা হচ্ছে অক্সিজেন। চিন্তা করো, একটা মাইনাস চার্জের পাশে আরেকটা মাইনাস চার্জ আসবে, একটা অক্সিজেন মাইনাস আছে তার সাথে আরেকটা মাইনাস চার্জ আসবে, অর্থাৎ আসলে এরা একজন আরেকজনকে কি করে, অবশ্যই বিকর্ষণ করে। তার মানে অক্সিজেন একটা মাইনাস হওয়ার পর আরেকটা সেকেন্ড ইলেকট্রন নিতে চায় না, বিকর্ষণ করবে। যার কারণে এদের দুইজনকে কাছে আনতে বাহিরের থেকে শক্তি দিতে হবে, এদের দুইজনকে কাছে আনতে বাহ্যিক শক্তি প্রয়োগ করতে হবে, কারণ না হলে একটা মাইনাস আর একটা মাইনাসের কাছে আসবে না। আর বাহ্যিক শক্তি যখন প্রয়োগ করবে সে সেই শক্তিকে শোষণ করবে, অর্থাৎ তার ডেল্টা এইচ এর মান হয় পজিটিভ। তাই দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান পজিটিভ হবে, কিন্তু প্রথম ইলেকট্রন আসক্তি পজিটিভ হবে না। কেন? কারণ এখানে অক্সিজেনের চার্জ 0 আর এখানে মাইনাস, তাই 0 চার্জের পাশে একটা মাইনাস আসতে অক্সিজেন মোটেও মাইন্ড করে না। দুইটার পার্থক্য হচ্ছে, প্রথম ইলেকট্রন আসক্তির সময় 0 চার্জের পরমাণুর সাথে ইলেকট্রন আসবে, তাই অক্সিজেন মাইন্ড করে না। কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তির সময়, দ্বিতীয় ইলেকট্রনটা আসার সময় আগের ইলেকট্রনটা এই ইলেকট্রনটাকে বিকর্ষণ করে, যার কারণে তাদেরকে শক্তি প্রয়োগ করে কাছে আনতে হয়। তাই মনে রাখবেন, শুধু প্রথম ইলেকট্রন আসক্তির মান হচ্ছে নেগেটিভ, বাকি সকল ইলেকট্রন আসক্তির মান হচ্ছে পজিটিভ। আই নো দিস ইজ ভেরি কমপ্লিকেটেড, বাট এটাও এইচএসসি পরীক্ষায় আসতে পারে যে ইলেকট্রন আসক্তির মধ্যে শুধু প্রথমটাই কেন পজিটিভ, নেগেটিভ, বাকিগুলো পজিটিভ কেন। অ্যানসারে বলবা, দ্বিতীয় ইলেকট্রন আসক্তির সময় আগের মাইনাস চার্জটা নতুন ইলেকট্রনকে বিকর্ষণ করে, তাই তাদেরকে কাছে আনতে হলে বাহ্যিক বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ শক্তির শোষণ হয়। বাহ্যিক বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ শক্তির শোষণ হয়। শক্তির শোষণ হলে ডেল্টা এইচ পজিটিভ হয়, তাই দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান পজিটিভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা আমাদের এতক্ষণ পর্যন্ত এই ক্লাসটিতে অংশ নিয়েছো। আমি দেখতে চাই যে তোমাদের মধ্যে সবাই প্রশ্নগুলো বুঝতে পারছো কিনা। অনেকেই বললে ভাইয়া বুঝলাম না, ভাইয়া বুঝলাম না। থ্যাংক ইউ, তাহলে আমি আরেকবার রিপিট করি। যারা বুঝোনি তাদের জন্য আমি এটা আরেকবার রিপিট করছি, কারণ লাইভ ক্লাসে যদি আমি না বুঝিয়ে যাই তাহলে তো আমি আমার দায়িত্ব পালন করলাম না। চিন্তা করো, অক্সিজেন একটা ইলেকট্রন নিবে আর অক্সিজেন মাইনাস একটা ইলেকট্রন নিবে, এটা হবে প্রথম ইলেকট্রন আসক্তি, এটা হবে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। এটার চার্জ 0 আর এটার চার্জ হচ্ছে -1। মাইনাস মাইনাস তারা একজন আরেকজনকে বিকর্ষণ করে। তুমি বোঝো, মাইনাস মাইনাস একজন আরেকজনকে বিকর্ষণ করে, তাই তারা কাছে আসতে চায় না। তাদেরকে কাছে আসতে হলে বাইরে থেকে শক্তি দিতে হয়। অ্যারেঞ্জ ম্যারেজ, এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। ছেলে মেয়ে বিয়ে করতে চাচ্ছে না, বাপ মা জোর করে কাছে এনে বিয়ে দিচ্ছে। তার মানে কি, বাইরে থেকে তুমি শক্তি প্রয়োগ করো, তাহলে বিকর্ষণ হলে তোমার বিক্রিয়া ঘটাতে হলে বাহ্যিক শক্তি প্রয়োগ করতে হবে। বাহ্যিক শক্তি প্রয়োগ মানে কি, সেখানে শক্তি শোষণ ঘটবে, তুমি শক্তি প্রয়োগ করবে, সে শক্তি শোষণ করবে, তাহলে এই ডেল্টা এইচ এর মান হবে পজিটিভ। শক্তি শোষণ হলে ডেল্টা এইচ পজিটিভ হয়। কিন্তু প্রথমটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অক্সিজেন সে 0 চার্জের, তার মধ্যে একটা ইলেকট্রন ঢুকবে, অক্সিজেন এটা মোটেও মাইন্ড করে না, অক্সিজেন মাইনাস হবে এবং এই ডেল্টা এইচ এর মান নেগেটিভ। এটা আমরা ক্লাসের প্রথমেই ব্যাখ্যা করেছি, প্রথম ইলেকট্রন আসক্তির মান হয় নেগেটিভ, আর দ্বিতীয় থেকে শুরু করে বাকি সবগুলা হবে পজিটিভ। তো যারা বোঝোনি তাদের জন্য আমি আরেকবার ব্যাখ্যা করলাম, এরপরে না বুঝলে তুমি সুন্দর মতো ভিডিওটা আরেকবার রিপ্লে করে দেখে নিতে পারো। সো আমি আশা করি তোমরা প্রায় 150 জন মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি ক্লাস করেছো। সৌম্য রুবায়েত ইজ ওয়াচিং আস, থ্যাংক ইউ
তো সৌম্য আমাদের সাথে মাত্র জয়েন করেছে। যাওয়ার আগে আজকের দিনে সর্বশেষ একটা ছোট্ট প্রবলেম আপনারা কমেন্টে খালি এটা লিখবেন। একটা হচ্ছে আয়নীকরণ বিভব, আরেকটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ বিভব এবং ইলেকট্রন আসক্তি, লক্ষ্য করে দেখো, প্রথম আয়নীকরণ বিভব, দ্বিতীয় আয়নীকরণ বিভব, তৃতীয় আয়নীকরণ বিভব, এরকম প্রথম ইলেকট্রন আসক্তি, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, তৃতীয় ইলেকট্রন আসক্তি। প্রথম আয়নীকরণ বিভবের মান হয় পজিটিভ, পরেরটাও পজিটিভ, তৃতীয়টাও পজিটিভ। ইলেকট্রন আসক্তির মধ্যে প্রথমটা হয় নেগেটিভ, কিন্তু বাকি দুইটা হয় পজিটিভ। তো আজকের পুরো দিনের আলোচনা থেকে আমাদের এইটাই হচ্ছে মূল সারমর্ম, যে আয়নীকরণ বিভবের মান সব সময় শক্তির শোষণ। পজিটিভ মানে হচ্ছে শক্তির শোষণ, আর নেগেটিভ মানে হচ্ছে শক্তির নির্গমন। এই পুরো ঘটনাতে শক্তির শোষণ ঘটে আয়নীকরণ বিভবে এবং ইলেকট্রন আসক্তির দ্বিতীয় থেকে পরের গুলাতে। শক্তির নির্গমন শুধু একটা কেসে, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তির প্রথম মানের জন্য। এই বিশাল আলোচনা থেকে আমরা আজকের ক্লাস প্রায় শেষের দিকে চলে আসলাম। আমি বলবো, আমি যে গত 4 দিন যাবত, গত 2 দিন কেমিস্ট্রি ক্লাস নিলাম, আজকের ক্লাসটা, এই ক্লাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, কারণ এখান থেকে তুমি বর্ণনামূলক প্রশ্ন অ্যান্সার করতে পারবে। এই যে আমরা বললাম প্রথম ইলেকট্রন আসক্তির মান দ্বিতীয় ইলেকট্রন আসক্তির থেকে বেশি কেন, একই পর্যায়ে বাদ থেকে ডান দিকে গেল কেন, এগুলো চেঞ্জ হয়, এইগুলো জানাই কিন্তু এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। খুবই ভালো লাগলো আপনাদের জন্য ক্লাসটি নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা ক্লাসটি জয়েন করেছো। তোমাদের জন্য একটাই অনুরোধ, যারা ক্লাসটি করতে পারেনি, তোমরা বুঝতেই পারো যে এই কঠিন ব্যাপারগুলো তারা ভুল করে বসবে পরীক্ষায়, তাদের জন্য এই মুহূর্তে যাওয়ার আগে একটা শেয়ার করে যাবে ক্লাসটি। এখানে যে 140 জন আছে, 140 জনই 140টা শেয়ার করে যাও, যাতে করে সবাই ক্লাসগুলো আরেকবার দেখে নিতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সাথে ছিলে। তোমাদের কাছে একটাই অনুরোধ, ক্লাসটি এখন শেয়ার করে ফেলো এবং যে কোনো ধরনের তথ্যের জন্য চলে যাও www.10minuteschool.com। 10minuteschool.com এ আমাদের আগামী লাইভ ক্লাসগুলো রুটিন দেওয়া আছে। সেই রুটিনগুলো থেকে তুমি জেনে নিও পরবর্তী ক্লাস কবে। আগামী শনিবার আইসিটির উপর ক্লাস আছে, আগামীকাল রয়েছে ইংরেজি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর ক্লাস, সেই ক্লাসগুলো অংশগ্রহণ করবে। যারা এই ক্লাসে বারবার অ্যান্সার করেছো তাদেরকে একটু ধন্যবাদ। বিশেষ করে মার্জিয়া তিশা, ওর নাম আমার মুখস্থ হয়ে গেছে। পিচাস নামে একটা ছেলে ছিল, তার নাম অনেকবার দেখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের মধ্যে যারা আমাদের বারবার ক্লাসগুলো করছো। আমার মনে আছে জয় নামে একটা ছেলে ছিল, যে অনেকক্ষণ কমেন্ট করছিল। তো আমি আশা করবো ভবিষ্যৎ ক্লাসগুলোতে তুমি আসবে, তোমার বন্ধুকে ডেকে নিয়ে আসবে। 10 মিনিটসগুলোর সাথে থাকো। তোমাদের সবাইকে শুভরাত্রি, অনেক সুস্থ থাকো, বেশি বেশি পড়াশোনা করো, এইচএসসি পরীক্ষা ইনশাল্লাহ অনেক ভালো হবে। আজকের মতন এখানেই বিদায়।